হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। সিনিয়র খালাতো বোন যখন বউ। অনেক রোমান্টিক একটি গল্প। ঠাস, তোকে না বারণ করছি আমাকে আপু বলে ডাকবি না। কিন্তু তুমি তো আমার বড়। আপু বলবো না তো কি বলবো? নাম ধরে ডাকবি, আর আমাকে সব সময় তুমি করে ডাকবি, বুঝলি? নাকি আবার দিতে হবে? কিন্তু চুপ, আর একটা কথাও বলবি না। দেখি তোর জ্বর কমলো কি না। তুই শুয়ে থাক, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। ও যতক্ষণে ওষুধ নিয়ে আসছে ততক্ষণে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রাকিব হোসেন রানা। সবাই রানা বলেই ডাকে। বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী। আর এতক্ষণে যার সাথে কথা বলছিলাম সে হলো আমার খালাতো বোন। আমার থেকে 2 বছরের বড়। ওর নাম ইসরাত জাহান। অবশ্যই সবাই ওকে রুহি বলেই ডাকে। ওর বাবা হচ্ছে মেজর। আর আমাদের বাসা থেকে রুহিদের বাসার দূরত্ব 10 মিনিটের। খালার বাসা যাচ্ছিলাম আর পথেই বৃষ্টি শুরু। আমি ছোটোবেলা থেকে একটু বেশি সেনসিটিভ, যার কারণে একটু ভিজলে জ্বর চলে আসে। কিন্তু রুহি এখন আমাকে কোথাও ছাড়বে না। আপনাদের সাথে কথা বলতে বলতে রুহি ওষুধ নিয়েই হাজির। ওষুধ খাবার পর কফি খাবি না চা? চা খাবো। ওরে আমার চা পাগল রে। রুহি এরকম কেন আমি কিছুই বুঝতে পারি না। এক সময় এক এক রূপ। একটু আগেই রেগেছিল আর এখন কত হাসি খুশি। ধুর, মেয়েদের বোঝাই কঠিন। কে যেন আমাকে কল করেছে। ফোনটা হাতে নিয়ে দেখি যে আমার বেস্ট ফ্রেন্ড তানজিম করেছে। কল রিসিভ করলাম। ওই শালা, কোথায় আছিস তুই? এই তো খালাদের বাসায়। তোর মনে নাই আজ আমাদের পাশের পাড়ার ছেলেদের সাথে ক্রিকেট ম্যাচ আছে? ও তাই তো, কিন্তু আমি তো খেলতে যেতে পারবো না। কেন? রুহি আমাকে কোথাও ছাড়ছে না। ওদের সাথে 10,000 টাকার বাজি ধরেছি, তোকে আসতেই হবে। আসতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যদি জিতি তাহলে আমাকে 2,000 টাকা দিতে হবে। আচ্ছা দিবনি, তুই আয় আগে। হুম, ওকে বলে তো দিলাম খেলবো, কিন্তু রুহি তো আমাকে এখন একা ছাড়ছে না। আর ও যদি জানে আমি অসুস্থ শরীর নিয়ে ক্রিকেট খেলছি তাহলে তো আমার খবর করে ছেড়ে দেবে। এখনই সুযোগ এখান থেকে পালাতে যাব ঠিক এমন সময়। এই, কোথায় যাচ্ছিস রে? কই, কোথাও না তো। তুই ভালো করেই জানিস আমি মিথ্যা বলা পছন্দ করি না। ও একটু বাথরুমে যাচ্ছিলাম আর কি। বাথরুমটা এই দিকে। ও তাই তো, অগে বাথরুমে গেলাম, বাইরে বের হয়ে এলাম, এরপর নে চা খা। চা খাচ্ছি আর রুহির সাথে গল্প করছি। এর মধ্যে তানজিম আবার কল দিয়েছে। আপু, আমাকে একটু বাইরে যেতে হবে। কি বললি তুই? না মানে রুহি। না, এই শরীর নিয়ে তোর বাইরে যাওয়া চলবে না। কাজটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমিও যাব তোর সাথে। না না, আমি একাই যেতে পারবো। রুহি আমাকে ছাড়তে চাইছিল না। কোনো মতে বাইরে এলাম, মাঠে চলে এলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে। খেলা শুরু হলো। ওরা 10 ওভারে 139 রান করে আর আমাদের পালা এবার। যে করেই হোক আমাদের জিততেই হবে। ভালোই খেলা হচ্ছে। ওপেনিংয়ে নেমেছি এবং এখনও টিকে রয়েছি। খেলা পুরোই জমজমাট। এখন আমাদের আর মাত্র 4 বলে 2 রান লাগবে। কিন্তু এ কি, হঠাৎ কোথায় থেকে যেন রুহি চলে এলো। আরে এসেই রুহি আমাকে সবার সামনে থাপ্পড় দিল। আমি তো ভয়েই শেষ। যে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে দেখেই তো আমার সব হাওয়া বের হয়ে যাওয়ার অবস্থা। এটা তোর ইম্পর্টেন্ট কাজ, তাই না? কি হলো, কথা বল। এবারও চুপ। চল বাসায়, আজ তোকে ঠিক করেই ছাড়বো। এই বলে রুহি আমাকে এখান থেকে টানতে টানতে বাসায় নিয়ে যাচ্ছে। মাঠের সবাই আমাদের এই দৃশ্য দেখছে, তাতে আমার কোনো খেয়ালই নেই। আমি ভাবছি এখন আমার কি হবে। রুহি যে পরিমাণ রেগে আছে, আজ তো ভাগ্যেই খারাপই আছে। আমি মনে মনে ভাবছি এখন কি করা যায়। রুহি আমাকে ওদের বাসায় নিয়ে এলো। তারপর আমাকে ওর রুমে বড়ে দিয়ে বাইরে থেকে তালা মেরে দিল। রুহি, দরজা খুলো প্লিজ, দরজা খুলো। বুঝেছি, এভাবেও দরজা খুলবে না। খালাকে এবার ডেকে দেখি। খালামণি, ও খালামণি, দরজাটা খুলো। বাসায় কেউ নেই, অযথা চেঁচাস না। এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন তোমায় মিথ্যা কথা বলবো না। তুই প্রত্যেকবার একই কথা বলিস, এবার অন্য কিছু ট্রাই কর। আমি ঘরে থাকতে পারছি না, আমি আম্মুর কাছে যাব।
বললে আমার মায়ের খোকা রে, চুপচাপ ঘরে বসে থাক, এটাই তোর শাস্তি। আর করার এত বড় বাহানা দেওয়ার পরেও যদি দরজা না খুলে, বিছনায় শুয়ে শুয়ে গেম খেলছি, অনেক খিদে লেগেছে, কিন্তু রুহি তো এখনও দরজা খুলছে না। খিদার জ্বালায় প্রাণ যায় যায় অবস্থা, মন খারাপ করে শুয়ে থাকলাম। কে যেন দরজা খুলে ভেতরে এলো, দেখলাম রুহি হাতে খাবার নিয়ে এসেছে। নে খাবারটা খেয়ে নে। ওর আওয়াজ শুনে তো মনে হচ্ছে না ও রেগে আছে, একটু বাজিয়ে দেখা যাক। খাবো না। রুহি আমার পাশে এসে বসলো। রাগ করিস না প্লিজ, তোর শরীর খারাপ ছিল, তার উপরে খেলতে গেলি, তাও আবার আমাকে মিথ্যা বলে গেলি। নে হা কর। অনিচ্ছা সত্ত্বেও কেন জানি ওর হাতে খেতে লাগলাম। খাওয়া শেষে একটু রেস্ট নিতে লাগলাম। একটু পর রুহি এলো, আমার পাশে এসে বসলো। জ্বরটা কি খুব জোরে লেগেছে রে? চর মেরে আবার সিম্পেথি দেখাতে আসছে। কি হলো বল? না ঠিক আছে। আচ্ছা রাত হয়ে গেছে, তুই ঘুমা। আমিও ঘুমের দেশে যাওয়ার প্রস্তুতি নিলাম। আমি ঘুমিয়ে গেলাম। একটু পরে রুমে কারু ঢোকার শব্দ পেলাম। চোর এলো নাকি? এ কি, ও তো আমার কাছেই এলো। আমাকে আবার মেরে টেরে ফেলবে নাকি? যা, আমার আর প্রেম করে বিয়ে করার ইচ্ছাটা আর পূরণ হবে না মনে হয়। ভয়ের মাত্রাটা আরও বেড়ে গেল। কিন্তু এ কি, সে আমার উপর এসে বসে পড়ল, এখন আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এতক্ষণে বুঝে গেলাম সে একটা মেয়ে, এখন সে আমার কাছে চলে এসেছে। এতটাই কাছে এসেছে যে ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। এবার তো বুঝে গেলাম কেউ, ওই হচ্ছে রুহি। কারণ ও আমার সাথে ছোটবেলা থেকেই খুব ফ্রেন্ডলি। ওই মেয়েটার চুলের গান আমার খুব পরিচিত। রুহি আমার আরও কাছে এলো। এখন আমার ঠোঁটের থেকে রুহির ঠোঁটের দূরত্ব কয়েক সেন্টিমিটার। এখন আমার আর কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে, আর পারলাম না। আমি রুহির ঠোঁটকে আমার নিজের আয়ত্তে করে নিলাম। এমনভাবে ধরে আছি যেন ও বুঝতে না পেরে আমি জেগে আছি। আমি ওকে কিস করা বন্ধ করে দিলেও ও আমাকে কিস করেই যাচ্ছে। একটু পর আমাকে কিস করা বন্ধ করে দিল আর আমার বুকে শুয়ে পড়ল। একটু পরেই রুহি উঠে আবার বাইরে যাচ্ছিল। কি মনে করে যেন আবার আমার কাছে এলো, এসে আমার মাথায় হাত বোলালো, তারপর আমার কপালে একটা চুমু দিয়ে বাইরে চলে গেল। আমার চোখে ঘুম উধাও হয়ে গেল। আমার এখন নিজেরই লজ্জাবোধ হচ্ছে। হাজার হলেও তো বড় আপু, যদিও আমি তাকে পছন্দ করি, কিন্তু আমি তো তাকে বৈধভাবে পেতে চাই। ফজরের সময় আমার ঘুম এলো। ঘুম থেকে উঠে দেখি বেলা 10টা বাজে। আজ আমাকে রুহি ডাকলো না কেন? ফ্রেশ হয়ে ঘর থেকে বের হব, ঠিক তখনই ঘুম থেকে উঠে দেখি বেলা 10টা বাজে। কিন্তু আজ আমাকে রুহি ডাকলো না কেন? আর ফ্রেশ হয়ে ঘর থেকে বের হব, ঠিক তখনই কার সাথে যেন ধাক্কা খেলাম। দেখলাম একটা মেয়ে, কিন্তু এই মেয়েকে তো আমি চিনি না। ও এখানে কি করছে? সরি আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, আসলে আমি দেখতে পাইনি। আমিও দেখতে পাইনি, তাই আমিও সরি। ওহ যাক, এতক্ষণে ঘুম থেকে উঠলি, আমি তোকে ডাকতে আসছিলাম। হুম। আচ্ছা তোদের পরিচয় করিয়ে দিই। রাকিব ও হচ্ছে ইতি, আমার বেস্ট ফ্রেন্ড, আর ইতি ও হচ্ছে রাকিব। কি ব্যাপার? ইতির পরিচয় দিল যে এটা ওর বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি যে ওর খালাতো ভাই সেই পরিচয় কেন দিল না? বুঝলাম, ওর নাম রাকিব, কিন্তু সম্পর্কে তোর কে হয় সেটা তো বলবি। রাকিব আমার খালাতো ভাই। হাই, আমি ইতি। হাই, আমি রাকিব। হয়েছে, এখন নিচে চল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হলো আমার আর ইতির হাত মেলানো রুহির পছন্দ হলো না। যাই হোক, খুব ক্ষুধা পেয়েছে, যাই কিছু খেয়ে আসি। খাবার টেবিলে বসলাম। ইতি আমার পাশে বসলো। রুহি শুধু কয়েকবার আর চোখে তাকিয়ে খাবার বেড়ে দিতে লাগলো। খাবার খাওয়া শুরু করলাম। রুহি আমার পাশে বসলো। একটু পরপর ইতি আমার পায়ের উপর ওর পা দিচ্ছে। আমি যখনই ওর দিকে তাকাচ্ছি তখনই সে মুচকি হাসি দিচ্ছে। মেয়েটা দেখতে ভালোই, প্রচুর মিশুক, কিন্তু ওর কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে মাথার তার কাটা। কারণ 2 মিনিট পরিচয়ে কেউ কি কারোর সাথে এত ফ্রি হয় নাকি? রুহি আমার দিকে তাকিয়ে আছে, মুখটা পুরোটাই লাল বর্ণ ধারণ করেছে। হয়তো ওর ঝাল লেগেছে। ব্যাপারটা বোঝার জন্য আমি খাবারটা খেতে লাগলাম। কই, কিছুই তো ঝাল হয়নি।
তাহলে ওর মুখ এত লাল হলো কেন? হয়তো প্রচণ্ড গরমে এরকম হয়েছে। কিন্তু এখানে তো এসি আছে, তাহলে অন্য কোনো কারণে হয়েছে হয়তো। যাই হোক, আমি আর 7-5 না ভেবে খাওয়াতে মন দিলাম। আমার তরকারি শেষ। রুহি, একটু তরকারি দাও তো। এই নে ধর। এরকম কেন করলো? কে জানে। খাওয়া দাওয়া শেষে আমি আর ইতি গল্প করছি। আপনাকে তো আগে কখনো দেখিনি। আসলে আমি ইন্টার পরীক্ষার পর বাইরে চলে যাই, কালকে এখানে এসেছি। ও, তুমি ফেসবুক চালাও? আজকাল তো বাচ্চারাও চালায়, আমি তো বড়। আইসে আমার বড় ফোলা। এত হাসলে দাঁত পড়ে যাবে। তুমি তো ভালোই কথা বলতে পারো। হয়তোবা, কিন্তু তোমায় চেয়ে কম। আচ্ছা, তোমার আইডি দাও। ড্রিমলেস বয়। ইতি চার্জ দিল। এখানে তোমার আইডি কোনটা? দুটোই তো সেম। দুটোই আমার আইডি, একটা পার্সোনাল আর একটা পাবলিক। সত্যি বলছো? মিথ্যা কেন বলবো? ইতি কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরল। কি হলো, জড়িয়ে ধরলে কেন? তুমি বিশ্বাস করবে না, আমি তোমার সবগুলো গল্পই পড়েছি, সবগুলোই আমার খুবই ভালো লেগেছে। আমি তো তোমার ফ্যান হয়ে গিয়েছি। ও আমি হচ্ছি শেষ বিকেলের গল্প। ও তোমাকে কতবার বলেছি তোমার নাম্বারটা দাও, তাও দাওনি। আমি ফেক ভেবেছিলাম। তাহলে এখন দাও। 019.27। এখন আর গল্প দাও না কেন? গল্প পোস্ট করতে ভালো লাগে না। লোকজন 10 মিনিট গল্প পড়ে, রিয়েক্ট দেওয়ার জন্য তাদের কাছে 1 সেকেন্ড সময় থাকে না, তাই লেখালেখি বাদ দিয়ে দিয়েছি। কিন্তু তোমার অনেকগুলো পাঠক আছে। এসব 2 দিন রাতের জন্য। কয়েকদিন লেখা বন্ধ করলে বোঝা যায় কে আসল পাঠক। তখনই হঠাৎ রুহি এলো। কি করিস তোরা? এই তো গল্প করছি। কি গল্প? আমি একটু শুনি। গল্প লেখা নিয়ে। আচ্ছা, তোরা থাক, আমার একটু কাজ আছে, বাসায় যেতে হবে। সে কি, আরো কিছুক্ষণ থাক না। না রে, আজ আর থাকতে পারবো না, কাল না হয় আবার আসবো। আচ্ছা। ইতিকে আমি আর রুহি বাইরে পর্যন্ত এগিয়ে নিয়ে আসলাম। চল তুই। আমি আবার কি করলাম? কি করেছিস তাই না? গীতির সাথে এত ভাব কেন তোর? ওই একটু গল্প করছিলাম আর কি। কই, কোনোদিন তো আমার সাথে ভালোভাবে কথা বলিস না, আর ওর সাথে এত হাসি খুশি ভাব। তুমি শুধু শুধু আমাকে মারো আর বকো, তাই তোমাকে দেখে আমার ভয় করে। টাকা আমার দিকে। তুই কেন বুঝিস না বলতো? কি বুঝি না আমি? কিছু না। কফি খাবি? রুহি কপি আনতে চলে গেল। আমি একটু ফেসবুকে ঢুকলাম। ইতির রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম, সাথে সাথে মেসেজ দিল। কি করছেন? বসে আছি। আপনি বাসায় পৌঁছেছেন? এত তাড়াতাড়ি কিভাবে গেলেন? আমাদের বাসা তো রুহিদের বাসা থেকে 10 মিনিটের পথ। ও, ইতির সাথে চ্যাট করছি, আর ঠিক সেই সময় রুহি হাজির। কার সাথে চ্যাট করছিস দেখি? নাও। রুহির চ্যাটগুলো দেখলো, আর সাথে সাথেই আমার গালে একটা চট দিল, আর আমার মোবাইলটা আছড়ে দিল। এখন আমার সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। একটা মাত্র মোবাইল ছিল আমার, তাও 4 বছরের পুরাতন মোবাইল। এখন তো আর আমাকে আব্বু মোবাইল কিনে দিবে না, কারণ আমার মাইগ্রেনের সমস্যা আছে। তারা চায় না আমি মোবাইল চালাই। অনেক কষ্ট করে এই মোবাইলটা নিয়েছিলাম। রাগের থেকে কান্না বেশি আসছে। না, এইগুলো আর সহ্য করা যায় না। আর রুহির সাথে কথা বলবো না। শুধু শুধু আমার মোবাইলটা ভেঙে দিল। ইতির সাথে তো একটু চ্যাট করছিলাম, এখানে রাগার কি আছে? রুহি যদি 1000টা ছেলের সাথে কথা বলে তাতে কোনো দোষ নেই, আর আমি যদি একটা মেয়ের সাথে কথা বলি তাতেই দোষ। রুহি যদি আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে তাহলে এমন রিয়েক্ট করে যেন আমি কোনো মহাপাপ করে ফেলেছি। যাই হোক, আমার মোবাইলটার কী অবস্থা দেখতে মোবাইলটা তুললাম। না, এ হতে পারে না। আমার মোবাইলটা 3 ভাগ হয়ে গেছে। এতদিন আমায় মেরেছ, কিছু বলিনি, কিন্তু আজ তুমি আমার নিষ্পাপ ফুলের মতো বাচ্চাকে, মোবাইলকে ভেঙে ফেললে। না 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 না, আমি এই জীবন রেখে কি করব যেখানে মোবাইল নেই? চুপ কর। তুই এত অভিনয় কোথায় শিখলি? অভিনয় মানে? তুমি আমার সব শেষ করে দিলে। চুপ কর। বেশ, আমি চুপ। আমি থাকবো না আর তোমার সাথে। রেগে রুহিদের বাসা থেকে বের হয়ে আসলাম।
আমি এখন আমার বাড়ি যাচ্ছি। সরি, আমার না, আমার বাবার বাড়ি। চলে এলাম বাসায়। দেখি আম্মু কি নেয়, দেখি আম্মুকে কিছু করা যায় কি না। আম্মু, আম্মু, আম্মু। বল কি লাগবে? কি লাগবে মানে? আমি কি তোমায় ভালোবাসি না? কই, এতদিন কোথায় ছিল তোর ভালোবাসা? খালার বাসায় গিয়েই তুই ভুলে গেলি। এখন বল কি লাগবে? একটা মোবাইল দাও না। মোবাইল তো তোকে দেওয়া যাবে না, এমনিতেই তোর সমস্যা। আমি আম্মুকে অনেক বোঝালাম, কিন্তু কিছু হলো না। মোবাইল নাই তাই ভালো লাগছে না। মোবাইল ছাড়া নিজেকে কেমন এতিম এতিম লাগছে। তাই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার পর মনে হলো কি যেন আমার মাথার কাছে আছে। চোখ খুলে দেখলাম যে একটা বাক্স রাখা আছে, প্যাকেট করা আছে। তাই বুঝতে পারছি না কি রয়েছে বক্সে। দেখি কি আছে। প্যাকেটটা খুলে দেখি একটা মোবাইলের প্যাকেট। বাক্সটা খুলে তো আমি অবাক, এত দামি ফোন। বক্সের ভেতরটা কাগজে লেখা রয়েছে। কাগজটা খুললাম। কাগজে লেখা আছে, তোমার জন্য একটি ছোট উপহার। কিন্তু কে দিল এত দামি ফোন আমায়? কাগজেও তো কারো নাম লেখা নেই। যে খুশি সে দিক, আমার তো এখন লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। অবশেষে একটা ভালো ফোন পেলাম। যাই, আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এসে নতুন মোবাইলটা নিয়ে লাফাতে লাফাতে আমার কাছে গেলাম। কি হয়েছে তোর? এভাবে লাফাচ্ছিস কেন? কেন মানে? এই দেখছো না কত দামি আর স্মার্টফোন আমার হাতে। তুই মোবাইল কোথায় পেলি? আম্মু, নাটক কেন করছো? তুমি তো দিয়েছো। কই না তো। তুমি দাওনি? তাহলে হয়তো আব্বু দিয়েছে। না না, তোর বাবাও দেয়নি। তাহলে কি তুই কিনেছিস? পাগল হলে নাকি? এত দামি ফোন কিনতে গেলে আমার কমপক্ষে 2 বছর ধরে টাকা জমাতে হবে। আচ্ছা, সকালে কি কেউ বাসায় এসেছিল? রুহি এসেছিল তোর সাথে দেখা করতে, কিন্তু তুই ঘুমিয়েছিলি তাই চলে গেছে। ও, এই ব্যাপার? কি বলছিস বিড়বিড় করে? না, কিছু না। আচ্ছা আয় বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমিও বসে পড়লাম। আহা, আজ যে আমার কি আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। একে তো নতুন মোবাইল, তাও আবার এত দামি। মোবাইলটা টিপতে লাগলাম। একটু পর ফেসবুকে ঢুকলাম। না, কিছুই না, কয়েকটা নোটিফিকেশন মাত্র। নিউজ ফিড ঘুরতে লাগলাম। হঠাৎ আম্মু চলে এলো আর শুরু হয়ে গেল। হঠাৎ আম্মু আমার রুমে এলো আর শুরু হয়ে গেল আমার বকা খাওয়া। এর জন্যই তোকে মোবাইল কিনে দিতে চাই না। কেন? আমি কি করলাম? এই তো সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, কম করে চালাবো। এই ডায়লগ বাদ দে, খাবার খেতে আয়। আমিও খেতে বসে গেলাম। খাবার সময় কে যেন কল দিল। দেখি যে রুহি কল দিয়েছে। না, ওর সাথে আর কোনো কথাই বলবো না। কথা বলা তো দূরের কথা, ওর মুখ পর্যন্ত দেখবো না। বারবার কল দিচ্ছে আর আমি ভদ্র ছেলের মতো ওর কলটা কেটে দিচ্ছি। এখন আমার চরম বিরক্ত লাগছে। কি ফালতু মেয়ে বুঝি না। দেখছি বারবার ওর কল কাটলাম, তারপরেও আমাকে কল দিয়েই যাচ্ছে। একটু পর মেসেজ দিল। মেসেজে লিখেছে, প্লিজ কলটা ধর, আমাকে ক্ষমা করে দে, আর কোনোদিন তোর সাথে বাজে ব্যবহার করব না। এরকম আরও কয়েকটা মেসেজ দিয়েছে। এখন যতই বলুক আমার সাথে বাজে ব্যবহার করবে না। কয়েকদিন পর ঠিক আবারও আগের রূপে ফিরে আসবে। মোবাইলটা অফ করে দিলাম। একটু পরেই আম্মুকে কে যেন কল দিল। আম্মু কথা বলা শেষে আমার কাছে এলো। তুই একটু তোর খালার বাসায় যা তো, কেন? কিছু কাজ আছে। তার মানে রুহি কল করে ডেকেছে? আমি তো যাব না, আমার একটু কাজ আছে, আজ যেতে পারবো না। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি তো। আগে খালার নাম শুনলেই লাফাতি, আর এখন যেতেই যাচ্ছিস না। কিছু না, আমি গেলাম। ধুর, কিছুই ভালো লাগছে না। সব দিক দিয়েই প্যারা। একা একা ভালো লাগছে না। দেখি এক বন্ধুকে কল দিলাম। কোথায় আছিস? বাসায়। কেন? ভালো লাগছে না, তুই আয় তো। মামার দোকানে বস, আমি আসছি। গেলাম চাওয়ালা মামার দোকানে। এই দোকানে বসে আমরা আড্ডা দিই। কি খবর মামা? মন খারাপ দেখাচ্ছে যে। না, সেরকম কিছু না। চা দিব তোমারে? দেন। দেখি ফেসবুকে ঢুকে কিছুই নাই, কয়েকটা নোটিফিকেশন মাত্র। বাস্তবেই কেউ খোঁজ নেয় না, আর এটাতে ফেসবুক। এই নাও তোমার চা। চাটা নিলাম,
চায়ে চুমুক দিব আর ঠিক তখনই পেছন থেকে কে যেন আমার মাথায় টোকা দিল, আর আমার চায়ের কাপ থেকে কিছু চা পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রানা তার 28টা দাঁত বের করে হাসছে। হালারপুত, মাথায় মারলি কেন? কোন কথা ক? তোরে মারমু না তো কারে মারমু? চুপ শালা, বস। আমাকে কি চা তোর বাপ খাওয়াইবে? বাপ কেন খাওয়াতে যাবে? তোর হাত নাই? চুপ কর আর চা অর্ডার দে। রানা আর আমি চা খাচ্ছি আর গল্প করছি। মনটা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। মন যতই খারাপ থাকুক, পাশে একটা ফ্রেন্ড থাকলে সব ঠিক হয়ে যায়। চা খাওয়া শেষে চল একটু হেঁটে আসি। চল। হাঁটতে গেলাম। কে যেন আমার নাম ধরে ডাক দিল। তাকিয়ে দেখি প্রিয়া। প্রিয়া আগে আমাদের সাথেই পড়তো, কিন্তু কিছু কারণে অন্য জায়গায় চলে গিয়েছিল। কি রে, এত ডাকছি, দাঁড়াস না কেন? বুঝতে পারিনি। আমি আর প্রিয়া টুকটাক কথা বলছি, মাঝখানে রানা বলে উঠলাম, পাশে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে গল্প কর। আমরা 3 জন গেলাম রেস্টুরেন্টে। আমি বুঝতে পারছি রানার মন খারাপ, কারণ ও প্রিয়াকে ভালোবাসতো আর এখনও বাসে। আমরা বসতে যাব, ঠিক তখনই রানা বলল ও নাকি ওয়াশরুমে যাবে। আমি আর প্রিয়া গল্প করছি। প্রিয়ার একটা জিনিস খুব বাজে, কথা বললে গায়ের উপর পড়বে। যাই হোক, কথা বলছি, হঠাৎ কোথায় থেকে যেন রুহি চলে এলো, আর সাথে সাথেই হাস, এটা তোর কাজ। আমার রাগ চরম পর্যায়ে উঠে গেছে। টাস, আমি যা খুশি তাই করি, তাতে তোমার কি? আজ তুমি বড় বলে বেশি কিছু বললাম না। তুমি আর আমাকে আর তোমার মুখ দেখাবে না। রানা এলো আর আমাকে টেনে নিয়ে এলো। এত জোরে চড় মেরেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। বাসায় এসে গোসল করে আয়নায় সামনে দাঁড়ালাম। গালটা পুরো ফুলে গেছে। আম্মুকে খাবার আমার ঘরে নিয়ে যেতে বললাম। খাবার খেয়ে শুয়ে পড়লাম। ব্যথার কারণে ঘুমাতেও কষ্ট হচ্ছে। রাতের বেলা শরীরটা হালকা জ্বর এলো। হঠাৎ আম্মুকে কে যেন ফোন করেছে। কথা বলা শেষে আম্মু এসে আমাকে যা বলল তাতে আমি কি করব বুঝে উঠতে পারছি না। কথা বলা শেষে আম্মু বলল যে, রুহির সাথে কি তোর কিছু হয়েছে? কই না তো, কেন? রুহি নাকি সকাল থেকে ঘরে ঢুকে বসে আছে, কাউকে কিছু বলছে না আর ঘরেও ঢুকতে দিচ্ছে না। এ তো আমি কি করব? রুহি তো তোর কথা শোনে, তাই বলছিলাম মেয়েটাকে একটু দেখে আয়। না, আমি যেতে পারবো না। যা বলছি। যাচ্ছি তো, এত ধমকাও কেন? যাই হোক, শরীরটা একটু ব্যথা ব্যথা করছে, মনে হয় জ্বর আসবে। বাইকের চাবিটা দাও। এই নে। গ্যারেজ থেকে বাইকটা বের করলাম। অনেক দিন থেকে চালাইনি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খালার বাসার উদ্দেশ্যে। একটুখানি রাস্তা, তাও বাইক নিয়ে যাচ্ছি, কারণ অনেক রাত হয়েছে। খালার বাসায় পৌঁছে গেলাম। এসেছিস বাবা? না এসে কি করব বলো? কোথায় রুহি? ওর রুমে। আচ্ছা, দেখি কি করা যায়। তুমি টেনশন নিও না তো। আমি গেলাম রুহির ঘরের সামনে। একটু ঠেললাম। দরজা ভেতর থেকে বন্ধ করা আছে। একটু ডাক দিয়ে দেখি, যদিও বা দরজা না খোলার ওই কথা, কারণ ও এরকম করছে আমার খারাপ ব্যবহারের জন্য। রুহি, রুহি, না, কোনো শব্দ নেই। রুহি, এই রুহি, দরজা খুলো। অবাক কাণ্ড, রুহি দরজা খুলে দিল। দরজা খোলার পর কোনো কথা না বলে আবার গিয়ে শুয়ে পড়ল। আমি রুহির পাশে গিয়ে বসলাম। রুহি কান্না করছে। এই রুহি, আমার দিকে তাকাও, মাথায় হাত দিয়ে। রুহির কান্না আরেকটু বেড়ে গেল, কিন্তু কোনো কথাই বলছে না। প্লিজ কথা বলো। তুমি যদি আমাকে সবার সামনে চড় না মারতে, তাহলে তো আমি এরকম বাজে ব্যবহার করতাম না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমার সাথে বাজে ব্যবহার করব না। আর আজ যে মেয়েটির সাথে কথা বলছিলাম, ওটা আমার ছোটবেলার বন্ধু ছিল। অনেক দিন পর দেখা, তাই একটু কথা বলছিলাম। আমার কথাটা শেষ হওয়া মাত্রই রুহি আমাকে তার সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল। এত জোরে যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যাই হোক, লাইনে এসেছে। এবার একটু বাঁচিয়ে দেখা যাক। আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তাতে তোমার কি?
রুহি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আমার চুলের মুঠি ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট জোরে লাগিয়ে দিল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু তার নরম ঠোঁটের ছোঁয়া ছাড়া। একটু পর আমাকে ছাড়লো আর বলল, তুই কি বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? কি 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 বলছো? হ্যাঁ, আমি তোকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি। কিন্তু প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আর যদি তুই আমাকে ফিরিয়ে দিস তাহলে আমি এখনই সুইসাইড করব, কারণ আমি তোকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবতে পারি না। আমি কি বলবো বুঝতে পারছি না। কি হলো বল, আমাকে ভালোবাসিস না তুই? গালে হাত দিয়ে, চলো আগে খাবো, সকাল থেকেই না কি কিছুই খাওনি। কথা পুরানোর চেষ্টা করলাম। আগে বল ভালোবাসি। আমি যে এখন কি করি? ভালোবাসি না বলেই মরবে? হ্যাঁ, বললে আমি মরব। আমিও যেহেতু রুহিকে পছন্দ করি, তাই অগত্যাৎ আমিও বললাম আমিও তোমাকে ভালোবাসি। আর সাথে সাথেই রুহি আজকে আমাকে জড়িয়ে ধরল। আর ঠিক ওই সময় আমিও যেহেতু রুহিকে পছন্দ করি, তাই অগত্যা আমিও বললাম আমিও তোমাকে ভালোবাসি। আর সাথে সাথেই রুহি আমাকে জড়িয়ে ধরল। আর ঠিক ওই সময় খালা রুমে এসে পড়ল। কি রে, ঝগড়া শেষ হলো তাহলে? আমি পুরাই হতভম্ব হয়ে গেছি। এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, কিন্তু রুহির মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। ও আমাকে জড়িয়ে ধরেই আছে। হ্যাঁ মা। তাহলে খাবি, চল। খাবারটা আমার ঘরে দিয়ে যাও না আম্মু। আচ্ছা ঠিক আছে। খালা খাবার আনতে চলে গেল। এটা কি করলা? কি করলাম? খালার সামনে জড়িয়ে ধরেছিলে কেন? কি মনে করবে খালা? কিছু মনে করবে না। ধুর, ছাড়ো তো। রুহিকে জোর করে ছাড়িয়ে নিলাম। খালা আমাদের দুজনের খাবার দিয়ে গেল, কিন্তু আমার জ্বর চলে এসেছে, তাই রুচি নেই। কিন্তু রুহি কেন খাচ্ছে না? কি হলো, খাচ্ছ না কেন? তোমার হাতে খাবো তাই। এগুলো কি বলেছে? তাও তুমি করে? আমি কেন তোমাকে খাওয়াতে যাব? তুমি না খাওয়াইলে আমি খাবো না। কি আর করার, হা করো। রুহিকে খাওয়াচ্ছি আর সেও খাচ্ছে। এমনভাবে খাচ্ছে যেন মনে হচ্ছে কত স্বাদ হয়েছে। আর খাবারের স্টাইল তো পুরো বাচ্চাদের মতো। খেতে খেতে আমার হাতে কামড় দিল। ওহ, সরি, ব্যথা পেয়েছো বুঝি? না ঠিক আছে। একটু ফাইজলামি করতে গিয়ে। বাদ দাও, নাও খাও। রুহিকে খাওয়ানোর পর খালাকে থালা দিয়ে এলাম। আমি হাত ধুয়ে রুহির ঘরে গেলাম। রুহির সাথে গল্প করছি আর খালা এলো। তোরা বাসায় থাক, আমাকে রুহির বাবার কাছে যেতে হবে। কেন, কি হয়েছে বাবার? কিছু না, একটু কাজ আছে ওখানে। এত রাতে কিভাবে যাবা? তোর খালু গাড়ি পাঠিয়েছে। আমি আর রুহি খালাকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে আসলাম। খালা চলে গেল, কিন্তু এত রুহি এত খুশি হচ্ছে কেন? মনে হচ্ছে ও খালা যাওয়াতে ও খুব খুশি হয়েছে। রুহি হঠাৎ কি হলো, আমাকে টানতে টানতে তার ঘরে নিয়ে এলো আর দরজা আটকে দিল। কি হলো, এরকম করছো কেন? আজ সেই সুযোগ এসে গেছে। কিসের সুযোগ? একটু পরেই বুঝে নেবা। আমার তো ভয়ে হাঁটু কাঁপছে আর ঘামছি। কি করবে ও? উল্টাপাল্টা কিছু করলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। তুমি থাকো, আমি গোসল করে আসছি। এত রাতে আবার কেন গোসল করতে গেল? যাকগে, আমি একটু মোবাইল টিপছি, একটু পরেই মুখে পানি ছিটা পড়ল। উপরে মুখ তুলে দেখি রুহি এইমাত্র গোসল সেরে বের হলো। দেখতে এত সুন্দর লাগছে যে ওর সৌন্দর্যের কাছে কোনো পরীর সৌন্দর্য হার মানাবে। এখন ইচ্ছে হচ্ছে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ভেজা চুলের ঘ্রাণ নিই। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বুকের মধ্যে অনেক সাহস নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম। ভাবছি জড়িয়ে ধরবো না ধরবো না। আমার হাত পা কেমন করছে, হার্টবিট বেড়ে গেছে। এসব ভাবতে ভাবতেই রুহির চুল আঁচড়ানো শেষ। কি দেখো এভাবে? ওর কথাই আমার ঘোর কাটলো। না কিছু না, আমার খুব ঘুম পেয়েছে। আমি ঘুমাবো কোথায়? কেন এই ঘরে? আর তুমি? তুমিও? পাগল হলে নাকি? কেন? বিয়ের আগে এক ঘরে শুতে পারবো না। রুহি আমার কাছে এলো আর তার দুই হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। সে আমার কানের কাছে নিজের মুখ এনে বলল, ভয় পেও না, কিছুই করব না। যাক বাবা, জানে প্রাণ এলো। আচ্ছা তাহলে আমি ঘুমালাম।
আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রুহি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রুহির বিছানার কাছে এসে আমার উপর চেপে বসলো আর একটু পর জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমার মুখের সাথে তার মুখ ঘেঁষছে আর গালে ছোট ছোট করে চুমু দিচ্ছে। ইস, কি লজ্জা লাগছে বলে বুঝতে পারবো না। আমিও রুহিকে জড়িয়ে ধরলাম আর কপালে চুমু দিয়ে ঘুমের দেশে চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বিছানার পাশে একটি বালতি আর পাশে টেবিলে বাটি, তার মধ্যে একটু কাপড়ের টুকরা। আর রুহি আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত মুখটা দেখতে অনেক মায়াবী লাগছে, কিন্তু রেগে গেলে ওকে দেখতে অনেকটাই সুন্দর দেখায়। গাল দুটো পুরো টমেটোর মতো লাল হয়ে যায়। হয়তো রাতের বেলায় আমার জ্বর বেড়েছিল আর রুহি সারা রাত আমার সেবা করেছে। আমাকে যতই মারুক বকুক, সব কিছুর পেছনে ওর ভালোবাসা রয়েছে। আমি রুহির মাথায় হালকা করে হাত বোলাতে লাগলাম। রুহি আমায় আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। হয়তো জেগে গেছে। আমি কিছু বললাম না। একটু পর রুহি বলল, কখন উঠছো ঘুম থেকে? এই তো একটু আগে। এখন কেমন লাগছে তোমার? তুমি সেবা করছো, ভালো না হয়ে পারি? সব সময় বেশি ভালো কেন? আচ্ছা, আর বলবো না, এখন ছাড়ো। না, আর একটু শুয়ে থাকি না তোমার বুকে? আমি আর কি বলবো, আরও কিছুক্ষণ শুয়ে থাকলাম। রুহি উঠতে চাইছে, এবার আমার পালা। নাস্তা করতে হবে না? তোমাকে জড়িয়ে ধরে থাকতে খুব ভালো লাগছে। আমি যা বললাম তুমি তাই বলছো, মানে প্রতিশোধ নিচ্ছ, তাই না? হা হা হা, আচ্ছা যাও। রুহি ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেল আর আমি আর একটু শুয়ে থেকে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। রুহি নাস্তা বানাতে ব্যস্ত। আমি একটু টিভিটা চালু করলাম। ভালো কিছুই হচ্ছে না। দেখি কার্টুনের চ্যানেল দিয়ে ডোরেমন হচ্ছে। হা হা, কি মজা! কার্টুন দেখার মজা সেটা তো তারাই বলতে পারবে যারা কার্টুন দেখে। রুহি আমার পাশে এসে দাঁড়ালো আর আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি এমন করলাম যে এভাবে তাকিয়ে আছে? আজ আবার থাপ্পড় না খেতে হয়? তুমি এত বড় ছেলে, তারপরেও কার্টুন দেখো? মানে ছোটবেলার অভ্যেস। আর কার্টুন দেখতে আমার খুব ভালো লাগে। ওহ আচ্ছা, খেতে আসো। আমিও চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে বসে গেলাম। খাওয়া শেষে সোফায় গিয়ে বসলাম। দেখি একটু মোবাইলটা টিপি। মানতে হবে, মোবাইলটা কিন্তু সেই। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো, অপর পাশে। হ্যালো, জি, কে আপনি? চিনতে পারলাম না যে। অপর পাশে। হারামি কোথাকার, আমি প্রিয়া। তুই নাম্বার কোথায় পেলি? ফেসবুকে তোর গল্পে। ওহ, কিছু বলবি? শুন, আজকে রাতে আমাদের বাসায় আসবি। কেন? তোর দাওয়াত থাকলো। কিন্তু কিসের দাওয়াত সেটা তো বললি না। সারপ্রাইজ। রানাকে বলেছিস? না রে, ওর নাম্বার নেই, ফেসবুকে আইডিও পেলাম না। ও না গেলে তো আমিও যাব না। কেন আসবি না? তুই ওকে বলে দে। ঠিক আছে। বাই বাই। প্রিয়ার কলটা কাটলাম, রানাকে কল দিলাম। হ্যাঁ দোস্ত বল। প্রিয়া ওর বাসায় দাওয়াত দিয়েছে, যাবি কি? না রে দোস্ত, আমি আর যাব না, শরীরটা একটু খারাপ। আচ্ছা বাই। আমি বুঝতে পারলাম রানার মনটা খারাপ হয়ে গেল। ওর ধারণা প্রিয়া ওকে কেন কল দিল না। যাই হোক, প্রিয়াকে জানিয়ে দিই আজ যেতে পারবো না ওর বাসায়। প্রিয়াকে কল দিলাম। বল। আজ যেতে পারবো না রে। তুই না আসলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। সরি রে। না, তোকে আসতেই হবে। প্রিয়া অনেক জোরাজুরি করলো, তাই যেতে রাজি হলাম। একটু পর রুহি এসে। কোথায় যাবা? প্রিয়ার বাসায়। প্রিয়া কে? যার জন্য সেদিন আমায় মারলো। মারবো না তো কি করব? গায়ের উপর পড়ছিলি কেন? আমি কি পড়েছি? পড়েছে তো ও। তাহলে তুই ওকে সরালি না কেন? ও ধরেছে আর তুমি মেরেছ। বাদ দে, তোকে ওর বাসায় যেতে হবে না। কেন? ওর হাবভাব ভালো না। ও অনেক জেদ করেছে। তাহলে আমিও তোর সাথে যাব। ঠিক আছে। বাপরে, এত কথা! তার উপর কখন কিভাবে কথা বলে, একবার তুই আরেকবার তুমি। পাগল হয়ে যাবে মনে হয়। এখন প্রিয়াকে বলে দিই সাথে আরও দুজন যাচ্ছে। দুজন বুঝলেন না তো? একটা রুহি আর একটা রানা। ওকে ছাড়া যাব কোনো মতেই না। দুপুরটাও আমরা রুহির
খুনসুটিতে কেটে গেল। সন্ধ্যা হয়ে গেছে, মানে প্রিয়াদের বাসায় যেতে হবে। কি হলো, এসো। এই তো আর একটু। রুহি সিঁড়ি দিয়ে নামছে তো মনে হচ্ছে কোনো এক পরী আমার সামনে দিয়ে হেঁটে আসছে। নীল রঙের শাড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল আর কপালে ছোট একটা কালো টিপ। কিন্তু ওর টিপটা বাঁকা হয়ে আছে। ও আমার কাছে আসতেই আমি ওর কপালের টিপটা ঠিকমতো লাগিয়ে দিলাম আর মুচকি একটা হাসি দিল, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দিল। চলো। চলো। আমি বাইক স্টার্ট দিলাম আর রুহি পেছন থেকে আমায় জড়িয়ে ধরল। তখন এতটাই খুশি লাগছিল যেন মনে হচ্ছিল রাস্তাটা যেন শেষ না হয়। এসব ভাবতে ভাবতে রানার বাসায় পৌঁছে গেলাম। শালা যেতে চাচ্ছিল না, জোর করে উঠিয়ে নিয়ে এসেছি। রানা তার বাইকে এবং আমি রুহি এক বাইকে। আমি বাইক স্টার্ট দিলাম আর রুহি পেছন থেকে আবারও আমায় জড়িয়ে ধরল। প্রিয়াদের বাসায় পৌঁছে গেলাম। প্রিয়াদের বাসায় ভালোই মজা হলো। মনে হলো বৃষ্টি হবে, তাই আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু তারপরেও আমি আর রুহি ভিজে গেলাম। তারপর আমরা দুজন ভিজতে ভিজতে বাসায় এলাম। দুজনেই বৃষ্টিতে পুরো ভিজে গেছি। না জানি কখন আবার জ্বর আসে। রুহি ড্রেস চেঞ্জ করতে বাথরুমে গেল আর আমি অন্য ঘরে গিয়ে চেঞ্জ করে আসলাম। এসে কাঁথার নিচে মাথা ঢুকিয়ে শুয়ে পড়লাম। বৃষ্টির দিনে এভাবে শুয়ে থাকতে অনেক মজা লাগে। সাথে এক কাপ গরম চা হলে তো কোনো কথাই নেই। রুহি এখনও বাথরুমে রয়েছে, সম্ভবত গোসল করছে। আমি করতে গিয়েও করলাম না, ঠান্ডা লেগে যেতে পারে। এমনিতে আমি দুর্বল ছেলে, তার উপর এত রাতে গোসল করলে নিশ্চিত জ্বর হবে। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে কাঁথার নিচ থেকে মুখ বের করলাম। রুহি মাত্র গোসল সেরে বের হলো। একটা লাল রঙের থ্রি পিস পরে আছে। সাদা মানুষ আর লাল রঙের জামায় ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। ওকে দেখে আমি তো আবার পুনরায় ওর প্রেমে পড়ে গেলাম। রুহি মাথা মুছে আমার কাছে এলো আর বিছানার পাশে বসলো। কি হলো, এভাবে শুয়ে আছো কেন? বৃষ্টির সময় তো এইভাবে শুয়ে থেকে মজা হয়, তাই বুঝি। আর কি করলে মজা লাগে? যদি চা পাওয়া যেত তাহলে চা খেতাম আর ব্যালকনিতে বসে বৃষ্টি দেখতাম। একটু অপেক্ষা করো। কোথায় যাচ্ছ? আসছি। কোথায় যে গেল, কি ব্যাপার? প্রায় 8 মিনিট পার হয়ে গেল, তারপরেও রুহি এলো না কেন? বিছনা থেকে উঠে যাব তখনই দেখি রুহি ঘরে ঢুকছে আর হাতে এক কাপ চা। তুমি কি চা বানাতে গেছিলে? হ্যাঁ। এত রাতে চা কেন? তোমার মন করেছে আর আমি এই সামান্য কাজটা করতে পারবো না? এক কাপ কেন? দুজনে মিলে এক কাপে খেলে ভালোবাসা বাড়ে, তাই। ও, এখন চলো ব্যালকনিতে। কি আর করার, ব্যালকনিতে গেলাম আর সোফায় বসে পড়লাম। রুহি আবার এসে আমার কোলে বসলো। কি আর করব, একটা মাত্র কলিজা। জোরে জোরে বৃষ্টি হচ্ছে। চায়ের একবার রুহি চুমুক দিচ্ছে আর একবার আমি। চারপাশের পরিবেশ যেন খুব রোমান্টিক হয়ে উঠছে, সাথে আমিও। অনেক রাত হলো, ঘুমাবে না? চলো। দুজনে ঘরে এসে আজ একসাথে ঘুমাতে পারবো না। কেন? পাশে তোমার মতো সুন্দরী ঘুমালে নিজেকে কন্ট্রোল করতে সমস্যা হয়। তাই? আচ্ছা, আমি মার ঘরে যাচ্ছি। রুহি উঠে চলে যাচ্ছিল। আমার হঠাৎ কি হলো বুঝতে পারলাম না। আমার রুহিকে কিস করতে প্রচুর ইচ্ছে হচ্ছে। তারপর আমি রুহির হাত ধরে আমার কাছে নিয়ে আসলাম। রুহিকে যেই কিস করতে যাব ও দূরে সরে গেল। আমি ওর দিকে এগুতে থাকলাম। রুহিকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। এইবার একটু কিস খেলাম। আস্তে আস্তে কিসের মাত্রা বাড়াতে লাগলো। রুহিও এখন রেসপন্স করছে। আমি শুধু কিস করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা অনেক গভীরে চলে যায়। এই রাতে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, আর এই রাতটা আমার জীবনে অন্ধকার ডেকে আনে। সকালবেলা ঘুম থেকে উঠে রুহি দেখে সে আমার বুকে শুয়ে আছে, কিন্তু তার একটু পরেই রাতের কথা মনে পড়ে গেল তার। রুহির এখন মনে হচ্ছে কেন এমনটা করলো সে। রুহি এটা করতে চায়নি, তবুও আগুনের আর ঘি পাশাপাশি থাকলে যা হয়।
রুহির চোখে পানি জমতে শুরু করে দিয়েছে। রুহির কান্নার বেগ বাড়তে থাকলো। তার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কি হয়েছে? সকালে কাঁদছো কেন? কান্না করছে। তাকাও আমার দিকে আর বলো কি হয়েছে। রুহি এখন রাগ উঠেছে রাকিবের উপর। ওর মনে হচ্ছে যা কিছু হলো সব আমারই জন্য। হাত সরা তুই। কেন? কি হয়েছে সেটা তো বলো। আমি তোকে হাত সরাতে বলছি। আচ্ছা সারালাম, এবার তো বলো কি হয়েছে তোমার। ঠাস। কুত্তা, তোর কারণে তো সব হয়েছে। এখন আবার নাটক করছিস কেন? আমি আবার কি করলাম? গালি দিচ্ছ আর মারছো কেন? সাধু সাজিস কেন? হ্যাঁ, রাতে কি করলি তুই? না মানে ওটা ভুলে হয়ে গেছে। ভুল? বাহ, কত সহজেই বলে দিলি এটা একটা ভুল। এখন আমার কি হবে? হ্যাঁ, কেন তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে কি হবে? আমি তো তোমাকে বিয়ে করব, এত টেনশন কেন নিচ্ছ? রুহি যেন রেগে ফেটে যাচ্ছে। সে আর রাকিবকে সহ্য করতে পারছে না। তুই আমার সাথে কোনো কথা বলবি না, দূর হ চোখের সামনে থেকে। রুহি খুব ঝাঁঝালো কণ্ঠে বলল আমায়। আমিও চলে এলাম খালার বাসা থেকে। এখন আমি ওখানে থাকলে রাগের মাথায় কি না কি করে ফেলে। এখন আমারও রাগ হচ্ছে, সব দোষ নাকি আমার। সে তো আমাকে আটকাতে পারত। আমি বাসায় এসে শুয়ে পড়লাম। অন্যদিকে রুহি এখন পছন্দ ভেঙে পড়েছে। ও কী যে করলো তা সে নিজেও বুঝতে পারছে না। রুহি বাথরুমে ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ল। রুহির এখন রাকিবের উপর ঘৃণা হচ্ছে। ছিছি, শেষ পর্যন্ত আমাদের ভালোবাসাটাও এসবে পরিণত হলো। সেটাও ভাবতে রুহির ঘৃণা বাড়ছে। নিচে গিয়ে আম্মু খেতে দাও। আচ্ছা দিচ্ছি। আমি টেবিলে বসে রইলাম। আম্মু খাবার দিল। আমি খেয়ে ধেয়ে উপরে চলে এলাম। আজ প্রায় 1 মাস হয়ে গেল রুহির সাথে কোনো কথা নেই। রুহির মুখটা পর্যন্ত দেখিনি। এই 1 মাস আমার কত কষ্টে কেটেছে সেটা শুধু আমিই জানি। এই 1 মাসে আমি সব সময় ওর কথাই ভেবেছি, কিন্তু ওর সামনে দাঁড়াবার সাহস আমায় হয়ে ওঠে না। এতদিনে রুহির প্রতি আমার ভালোবাসার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ওকে ছাড়া যেন আমি আর থাকতে পারছি না। রুহিদের বাসায় রুহি কোনো কিছুতেই মন বসে না, ভালো মতো খাওয়ার দাওয়াও করে না। মোট কথা ওর জীবন এখন এলোমেলো হয়ে আছে। কি হয়েছে রে মা তোর? কিছু না। তাহলে সবসময় অন্যমনস্ক থাকিস কেন? এমনি। চল কিছু খাবি। না, ভালো লাগছে না। অনেক জোরাজুরির পর রুহি খেতে রাজি হলো। সে একটু খাবার মুখে দিতেই বমি চলে এলো। রুহি তাড়াতাড়ি ওয়াশরুমে গেল। রুহির মা বেশ চিন্তিত। যাই হোক, রুহির অসুস্থ খবরটা আমার মা জেনে গেল। চল তোর খালার বাসায়। কেন? রুহি নাকি অসুস্থ। আম্মু আর আমি খালার বাসায় গেলাম। এখন ডাক্তার রুহির চেক আপ করছিল। আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কি খবর ডাক্তার সাহেব? আপনি নানি হতে যাচ্ছেন। এই কথা শোনা মাত্র সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাকিব, তুই ডাক্তারবাবুকে নিচে ছেড়ে আয়। আমি ডাক্তারকে ছেড়ে যখন উপরে আসছিলাম তখন শুনতে পেলাম ঠাস। কি হয়েছে তা দেখার জন্য তাড়াতাড়ি উপরে গেলাম। গিয়ে দেখি খালা রুহিকে জিজ্ঞেস করছে, কিন্তু রুহি কিছুতেই বলছে না। হয়তো রুহি চাচ্ছে না যে আমাকে কেউ খারাপ ভাবুক। বল, কি করে এসব হলো? বল, কেন করলি এমন? তোকে আমার মেয়ে ভাবতে লজ্জাই করছে। বল, কার সাথে এসব করেছিস? না বললে তোকে আজ মেরেই ফেলবো। খালা আবার রুহির গায়ে হাত ওঠাতে চাচ্ছিল। আর ঠিক সে সময় আমার কারণে এসব হয়েছে। আমার মুখ থেকে এ কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। কেউ যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। হঠাৎ ঠাস, তোর কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। ছি ছি, আমি ভাবতে পারছি না আমার ছেলে হয়ে তুই এই কাজ করেছিস। খালা একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার রুহির দিকে তাকাচ্ছে। খালা যেন কথাটা বিশ্বাস করতে পারছে না। দূর হ আমার চোখের সামনে থেকে। ওকে ছেড়ে দে, ওর আর কি দোষ? ছেড়ে দিব মানে? ওর কারণে আজ একটা মেয়ের জীবন নষ্ট হয়েছে। ওকে তো মেরে ফেললো, আমার মনের জ্বালা মিটবে না। রুহিরও তো দোষ আছে, না হলে এমন হতো না। তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস হারামজাদা, যা এখান থেকে। আমি যাচ্ছিলাম না, আম্মু আমাকে
ঠেলতে ঠেলতে ঘরের বাইরে নিয়ে গেল। বের হওয়ার সময় রুহির দিকে তাকালাম। তাকে দেখে বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। গালটাতে আঙ্গুলের দাগ বসে আছে। চোখ দুটো খেঁদে খেঁদে ফুলে উঠেছে। না, ওর দিকে তাকানো যাচ্ছে না। রুহির এই অবস্থা দেখে আমার চোখেও পানি জমতে শুরু করে দিয়েছে। একটা মাত্র ভুলের জন্য কয়েকটা জীবন নষ্ট হয়ে গেল। আমি খালাদের বাসা থেকে চলে আসলাম। আমি রাস্তা দিয়ে আনমনে হাঁটছি আর ভাবছি, যদি সে ভুলটা না করতাম তাহলে হয়তো আজ আর এত কষ্ট পেতে হতো না। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল। রোডে পড়বার কারণে হাত পা ছিঁড়ে গেছে, উঠতে কষ্ট হচ্ছে। তবে আমার মনের ব্যথার কাছে এই ব্যথা কিছুই না। উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। কে মেয়ে? একে তো আগে কোনোদিন দেখিনি। মনে হয় এই মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে রুটে ফেলে দিয়েছে। এই যে মিস্টার, মরার এত শখ কেন? আপনি আর আমাকে ধাক্কা দিলেন কেন? দেখেন তো কত জায়গায় ছিলে গেছে। আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি। ট্রাকে দিলে তো সোজা উপরে চলে যেতেন। হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম, তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে। ধন্যবাদ। চলুন গাড়িতে উঠে বসুন। কেন? দেখছেন না কত জায়গা ছিলে রক্ত বের হচ্ছে? না, ঠিক আছে। কি ঠিক আছে? ওষুধ বলছি। অনেক জোরাজুরি করার পর গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর আপনার নাম কি? রাকিব। আমি তানজিলা। সবাই আমাকে ভালোবেসে তানজু বলে ডাকে। ভালো। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। করেন। সঠিক উত্তর দিবেন কিন্তু। আমি যদি উত্তরটা জানি তাহলে দিব। আপনি আত্মহত্যা কেন করতে গিয়েছিলেন? না তো, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আর কি। আর তাছাড়া আমি একটা অতটা দুর্বল মনের মানুষ নয় যে আত্মহত্যার পথ বেছে নিব। ও, আপনি জানেন আমি এসব মানুষদের একদম ঘৃণা করি, যারা এতটুকুতেই আত্মহত্যা করে ফেলে। তানজিলা আমাকে জ্ঞান দিয়েই যাচ্ছে। আত্মহত্যা করা এই সেই। এমনিতে ভালো লাগছে না, তার উপর কথোপকথনে যেন আস্ত একটা রেডিও। অসহ্য লাগছে সব কিছু। হাসপাতালটাও মনে হচ্ছে অনেক দূরে হয়ে গেছে। আসলে যে সময়টা খারাপ যায় তখন সব কিছুই খারাপ লাগে। যাক বাবা, অবশেষে হাসপাতালে এলাম। হাসপাতাল থেকে ছিলা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম। বিলটাও তানজিলা দিল। পোশাক আশাক গাড়ি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা অনেক বড় লোক ঘরের মেয়ে। কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা বুঝলাম মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আপনি আর কত করবেন আমার জন্য? আমি একাই যেতে পারবো। হ্যাঁ যান, আর এবার বাসের সামনে পড়িয়েন। চুপচাপ উঠে পড়ুন। আমি গাড়িতে উঠে বসলাম। আমি যেখানে থাকি সেই জায়গাটা বলে দিলাম। তানজিলা গাড়ি চালাচ্ছে। একটু পর আবার রেডিও শুরু হয়ে গেল। এত কথা কেউ বলতে পারে সেটা তানজিলার সাথে দেখা না হলে বুঝতেই পারতাম না। বাসার সামনে এসে দাঁড়ালাম। চলুন আমার বাসায়। আজ না, অন্যদিন আসবো। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। বাই, সি ইউ সুন। আমি আর কিছু বললাম না, বাসায় গেলাম। দেখি আম্মু মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আমার জন্য আজ এই অবস্থা। আম্মু আমার শরীরের এই অবস্থা দেখেও কিছু বলল না। অন্য সময় হয়তো কী যে করতো তা দিশাই পেতাম না। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। প্রচুর ক্ষুধা লেগেছে। সকাল থেকে না খেয়ে আছি। আম্মু খেতে দাও। আম্মু কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে দিল। এতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। খাওয়া শেষে যখন উঠব তখন আম্মু আমাকে পাঞ্জাবি দিয়ে গেল আর বলল গোসলটা করে এখনই পরে আসতে। আমি উপরে গিয়ে গোসল সেরে পাঞ্জাবি পরে নিচে এসে দেখি কয়েকজন আত্মীয় স্বজন আর কাজী বসে আছে, আর রুহি বউ সেজে কাজীর এক পাশে বসে আছে। রুহির পাশে গিয়ে বস। আমিও আম্মুর কথা মতো রুহির পাশে গিয়ে বসলাম। ভালো বিয়েটা হয়ে গেল। এদিকে আমি ভাবছি হয়তো
সব কিছু মিটে গেছে শেষ পর্যন্ত। রাতে বাসর ঘরে ঢুকলাম। আমি জানতাম বউ বরকে সালাম করে, কিন্তু ও তো নড়াচড়াও করছে না, হয়তো জানে না। আমি রুহির পাশে গিয়ে বসলাম। ও ঘুমটা সরাতেই ঠাস। রাতে বাসর ঘরে ঢুকলাম। আমি জানতাম বউ বরকে সালাম করে, কিন্তু ও তো নড়াচড়াও করছে না, হয়তো জানে না। আমি রুহির পাশে গিয়ে বসলাম। ওর ঘুমটা সরাতেই ঠাস। আচমকা এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। কি জন্য বিয়ে করলি? যা করার তা তো আগেই করে নিয়েছিস। এমনি দিন মারতা, ভালো কথা, তাই বলে পাশের রাতেও মারতে ছাড়বা না? বেশি কথা বলিস না, আর ভুল করেও আমাকে ছুবি না। ঠিক আছে। আমি বিছনায় শুয়ে গেলে রুহি বলে উঠল, বিছানায় কেন উঠছিস? ঘুমাবো তাই। কি? তুই আর আমি এক বিছানায় শোবো? হ্যাঁ, তাদের সমস্যা কি? এখন তো আমরা বিবাহিত। চুপ। আর ভুল করেও একটাও কথা বলবি না। তুই যদি বিছানায় ঘুমাস তাহলে আমি ফ্লোরে ঘুমাবো। না থাক, তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। আমি নিচে ঘুমাতে রাজি হলাম, কারণ এখন সে অন্তঃসত্ত্বা। যদিও বা আমি কোনোদিন নিচে শুয়ে থাকিনি। তারপরেও বিছনা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। কাঁথাটা ফ্লোরে রেখে শুয়েছি, তারপরেও পিঠে ব্যথা করছে। আমার নরম বিছানায় শুয়ে অভ্যাস। যাই হোক, অনেক কষ্ট করে ঘুম এলাম। সকালবেলা রুহি আমাকে ধাক্কা দিতে দিতে ঘুম থেকে ওঠালো। এই ওঠ। মা, আর একটু ঘুমাতে দাও। আমি তোর মা না। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠ, না হলে তোর উপর পানি ঢেলে দিব। আর তাতেও কাজ না হলে তোর মোবাইলটা ভেঙে ফেলে দেব। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। আবার যাই হোক, মোবাইলটা ঠিক থাকলেই হলো। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? খালা তোকে নিচে খেতে ডেকেছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। রুহি চলে গেল। এবার আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। কই, খাবার দাও। আজব তো, রুহি আমাকে খাবার দিল ঠিকই, কিন্তু আমার সাথে একটা কথাও বলল না। এখনও রেগে আছে হয়তো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। খাবার খেয়ে উপরে গেলাম। এখন একটু বাইরে যাব। রেডি হলাম, কিন্তু আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। নিচে গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম, কিন্তু আম্মু শুধু জানি না বলে থেকে গেল। বুঝলাম আমার সাথে কথা বলার মুড নেই, তাই উপরে চলে এলাম। রুমে ঢুকে দেখি রুহি আধা শোয়া হয়ে আছে আর উপরে তাকিয়ে আছে, হয়তো কিছু ভাবছে। রুহিকে জিজ্ঞেস করে দেখি, রুহি, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবে প্লিজ? রুহি শুধু একবার আমার দিকে তাকালো আর তারপর আবার অন্যদিকে ঘুরিয়ে নিল। চুপ। আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না, বুঝেছিস? যা খুশি তা করে বেরো। আমিও আর কিছু বললাম না। বুঝতেই পারছি সবার এখন অনীহা জন্মে গেছে আমার উপর। কি আর করব, অনেক কষ্টে ফোনটা খুঁজে বের করলাম। বাইরে থেকে ঘুরে আসি। বাসায় তো আর কিছুই নেই। আম্মু আছে তো কথা বলছে না। আর একখান বউ পেলাম, তো সে এখন অবহেলা করতে ব্যস্ত। এখন আর কারো কাছে আমার দাম নেই। না, আছে তো রানার কাছে। ও আমার সাথে সবসময় থেকেছে। তাকে ফোন করে চায়ের দোকানে ডাকলাম। ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আমি বিবাহিত। সবাই জিজ্ঞেস করছে, কেউ কেউ তো আবার বাসরাতের কথাও জিজ্ঞেস করছে। আমি হ্যাঁ হুঁ করে চলে এলাম। চায়ের দোকানে বসলাম। একটু পর রানা এলো। তার সাথে কথা বলে বাড়িতে চলে আসলাম। বাসায় এসে গোসল করে শুয়ে পড়লাম। শরীরটা ভালো লাগছে না। বিকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ঘরে ঢুকেই দেখি নতুন সোফা। হয়তো ঘুমানোর কারণে খেয়াল করিনি। আমি নিচে গিয়ে খেতে চাইলাম। আবার একই কেস। খাবার দিল কিন্তু কথা বলল না। আমাকে মারলেও হতো এত কষ্ট পেতাম না যতটা কষ্ট অবহেলাতে পাচ্ছি। রাতের বেলায় আমি বিছনায় বসে ফোন টিপছি আর রুহি ঘরে এলো। সে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরার লোভ সামলাতে পারলাম না। রুহি এখন দাঁড়িয়ে আছে, হয়তো চুল আঁচড়ানোর কাজ শেষের পথে। আমি তাড়াতাড়ি রুহির পেছনে গেলাম আর তাকে জড়িয়ে ধরে তার চুল আমার মুখে ডুবিয়ে তার চুলের ঘ্রাণ নিতে লাগলাম আর বললাম,
আমার উপর তুমি কেন এত রেগে আছো? সব কিছু ঠিক করে নেওয়া যায় না? একটু পর রুহি আমাকে ছাড়িয়ে নিয়ে গালে কষে একটা চড় দিল। বেয়াদব, তোকে কতবার বলেছি না আমাকে ছুবি না? ছোঁয়া তো দূরের কথা, আমি তোর মুখও দেখতে পছন্দ করি না। আমি রুহির এ কথাই অনেক ব্যথিত হলাম। আমি চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়লাম। নিজের অজান্তে চোখ থেকে দুপোটা নোলা জল বের হয়ে এলো। এসব কথা শুনতে এমনিতেই কষ্ট লাগে, তার উপর যদি প্রিয় মানুষটি মুখ থেকে এসব কথা শুনতে হয় তাহলে তো কথাই নেই। জানালা দিয়ে দেখলাম আকাশে চাঁদটা কালো মেঘের আড়ালে ঢুকিয়ে পড়েছে। হয়তো এখনই বৃষ্টি নামবে। যা ভেবেছিলাম তাই হলো। অনেক জোরে জোরে বৃষ্টি হতে লাগলো। আমি বৃষ্টিতে কাঁথা ছাড়া ঘুমাতে পারি না। সে তো গরমই হোক না কেন, আজ কিছুতেই ঘুম আসছে না। কোনোভাবে জোরো সোরো হয়ে ঘুমাতে চেষ্টা করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে তো আমি অবাক না হয়ে পারলাম না। এটা অবাক হওয়ারই বিষয়, কারণ আমার শরীরের উপর কাঁথা ছিল। এগুলো তো আমি আর রুহি ছাড়া কেউ নেই। রুহি তো আমাকে এখন সহ্যই করতে পারে না। তাহলে আমার গায়ে কাঁথা দিবে কেন? দিয়েছে হয়তো দয়া করে। আমার উপর দয়া করেছে, এতই আমি খুশি। যাক, অন্তত একটু তো খেয়াল রেখেছে। যদিও বা এটা খুব একটা না, তবুও এখন আমি যে পরিস্থিতিতে আছি এটাই অনেক। হয়তো এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি খুশি মনে বাথরুমে ফ্রেশ হতে ঢুকলাম। এরপর নিচে খেতে গেলাম। আম্মু, খেতে দাও। খালা বাসায় নেই, আম্মুর সাথে কোথাও গেছে। তাহলে তুমি খেতে দাও। রুহি আমার কথা মতো খাবার দিয়ে উপরে চলে গেল। আজ এত খুশি লাগছে কি যে বলবো। খাচ্ছি আর মনে মনে ডান্স মারছি। খুশির ছুটে খেতে পারছি না। একে তো আমার সেবা, তার উপর ভালোভাবে কথা বলা। আহা কি আনন্দ। আজ ট্রিট দিব রানা আর প্রিয়াকে। খাবার খেয়েই উপরে গেলাম। প্যান্ট শার্ট পরে রেডি হলাম। এখন একটু পারফিউম লাগিয়ে নিই। রুহিকে বিছানায় বসে আমার কাণ্ড দেখছে। দেখুক, সমস্যা নেই, কিন্তু এখানে তো কয়েকটা পারফিউম রয়েছে। এখন কোনটা মাখবো বুঝতে পারছি না। রুহি আবার এসবে এক্সপার্ট। তাকে একবার জিজ্ঞেস করে দেখি। রুহি, দেখো তো কোন পারফিউম না মাখবো। এইটা। থ্যাংক ইউ। যাক, রুহি রাগ তাহলে একটু একটু করে কমছে। আমি জুতাটা পরলাম। এত খুশি লাগছে, কি করব, কি আর বলবো। খুশি টেলায় রুহির গালে একটি চুমো দিয়ে দিলাম। দৌড়। বাইরে এসে রানাকে ফোন দিলাম। কি খবর মামা? খবর গরম। তাড়াতাড়ি রেডি হ, তোরে ট্রিট দিমো আজ। সত্যি বলছিস তো? হুম। কোথায় আসবো? কলেজের পাশে রেস্টুরেন্টটায়। ঠিক আছে। এবার প্রিয়াকে ফোন লাগাই। বল। তাড়াতাড়ি রেডি হ। কেন? আজ তোরে ট্রিট দিমো। কেন? চুপ কর, এত ক্যান লাগাস কেন? যা বলছি তাই কর, আর কলেজের পাশে রেস্টুরেন্টটায় আয়। ঠিক আছে। যাক, দুজনের ম্যানেজ করতে পেরেছি তাহলে। আমি এবার আমার বাইকটা নিয়ে দৌড়। একেবারে রেস্টুরেন্টে এসে পৌঁছালাম। আমি ওদের জন্য বসে আছি। এখন আসার আরও একটা কারণ আছে। কারণটা হলো প্রিয়া আর রানার মিল করা। আর কতদিন ওরা একা একা থাকবে। রানা এলো। আয় বস। আমরা টুকিটাকি কথা বলছি আর প্রিয়া এলো। প্রিয়াকে দেখে রানার মনটা একটু খারাপ হয়ে গেল। আয় বস। আজ হঠাৎ ট্রিট দিতে চাইলি, কারণটা কি? এরপর আমি ওদের সব কিছু খুলে বললাম। বস মানতে হবে তোকে। অবশেষে পূরণ করলি সিনিয়র বউয়ের স্বপ্ন। তবে এটাকে বলা যায় সিনিয়র খালাতো বউ। আমি খাবার অর্ডার দিলাম। সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে। এত খুশির ঠেলায় আবার মরে না যায়। খাবার শেষে আইসক্রিম অর্ডার দিলাম। রানা এখন হাত ধুতে গেল। প্রিয়ও যাচ্ছিল, তবে আমি তাকে আটকালাম। বল, কি বলবি? আসলে প্রিয়া কথাটা একটু অন্যরকম, কিছু মনে করিস না। আচ্ছা বল। আমি তাকে রানার ব্যাপারে সব কিছু খুলে বললাম। তো আমি কি করব? আমি তাকে কিছু
করতে বলছি না, তবে ছেলেটা তোকে খুব ভালোবাসে রে। হাদারামটাকে কিছুই বোঝে না যে আমিও তাকে পছন্দ করি। সত্যি বলছি। হুম। থাক, এখন আর লজ্জা পেতে হবে না, হাত ধুতে চল। আমি আর প্রিয়া হাত ধুয়ে আসলাম। ততক্ষণে রানা হাত ধুয়ে চেয়ারে এসে বসে আছে। আমি গিয়ে চেয়ারে বসলাম, আর প্রিয়া রানার পাশে চেয়ারে বসলো। আইসক্রিম চলে এসেছে। রানা মাথার নিচ দিকে করে আছে আর আইসক্রিম খাচ্ছে। প্রিয়াকে ওর পাশের চেয়ারে বসা দেখে বেচারা লজ্জা পেয়ে এরকম করছে মনে হয়। আমি প্রিয়াকে ইশারা করে একটু দূরে চলে আসলাম যাতে ওদের ডিস্টার্ব না হয়। কেমন আছিস? পালো? তোর কি কিছু হয়েছে? না, তাহলে এরকম মন মরা হয়ে আছিস কেন? এমনি। তাকা আমার দিকে। কি করছিস? এটা পাবলিক প্লেস তো। তাতে কি হয়েছে? তুই না আমায় ভালোবাসিস? তোকে কে বললো? আগে বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? বাসি। গাধা, তাহলে এতদিন বলিসনি কেন? ভয় পেয়েছিলাম, আর পরে তো তুই চলে গেলি। হুম, প্রেম বাদ দাও, চলো কোথা থেকে ঘুরে আসি। চল পার্কে যাই। প্রেম শুরু হতে না হতেই পার্কে যাবা? ধুর, ফাজলামি রাখ। আমি তাদের সাথে যেয়ে কি করব? কি করবি মানে? আমাদের প্রেম তো শুরু হলোই তোর কারণে। কি তার মানে? এইসব তুই কি বলিস? তোর তো আর এসবে সাহস নেই। আচ্ছা চল পার্কে যাই। বিল মিটিয়ে দিয়ে আমরা পার্কে গেলাম। তারা দুজন প্রেমালাপ করছে আর আমি বসে বসে অন্যদের প্রেম দেখছি। এসব দেখে আমার রুহির কথা মনে পড়ে গেল। বাসায় ও একা আছে, কি যে করছে। এখন এই সময় ওর পাশে থাকা দরকার আমার। আমি ওদের দুজনকে বুঝিয়ে বাসায় এলাম। আমি সোজা উপরে গেলাম। রুহি এইমাত্র গোসল সেরে বের হয়েছে। এখন সে চুল আঁচড়াচ্ছে। আমি পেছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর তার কাঁধে মুখ ডুবালাম। এখন নিশ্চয়ই কিছু বলবে না, কারণ সে এখন আর আগের থেকে কম রেগে আছে। এতটুকু রাগ আমি ভালোবাসা দিয়ে দূর করে দেব। কিন্তু না, হঠাৎ রুহির যে আবার কি হলো। ছাড়, জানোয়ার কোথাকার! কি ভেবেছিস তুই? তোর সাথে ভালো করে কথা বলেছি তাই ভাবছিস সব ভুলে গেছি? তোর মতো জানোয়ারকে তো আমি কোনোদিন ভুলবো না। কুত্তার বাচ্চা, তুই জানিস না এখন আমি অন্তঃসত্ত্বা? থাক, আর কিছু বলতে হবে না, আমাকে ক্ষমা করে দাও। আমি সোজা ছাদে চলে গেলাম। কি করব এখন? প্রিয়াকে আর রানাকে ফোন করে এসব কথা বললাম। তারা আমাকে একটি প্রস্তাব দিল। তাদের কথাতে আমি রাজি হয়ে গেলাম। তাছাড়া কোনো উপায় নেই। কথাটি ছিল, প্রিয়া আর রানা আমাকে একটা প্রস্তাব দিল, তাদের কথাতে আমিও রাজি হয়ে গেলাম। তাছাড়া কোনো উপায় নেই, কারণ এত অবহেলা আমি নিতে পারছি না। কথাগুলো ছিল, বল। রানা তোর সাথে আছে? হ্যাঁ, তবে তোর কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? আমি প্রিয়াকে সব বললাম, আজকে যা ঘটেছিল। তুই এক কাজ কর। কি কাজ? আমরা ভাবছি আমরা কিছুদিনের জন্য আমেরিকায় ঘুরতে যাব। তুইও আমাদের সাথে কিছুদিনের জন্য আমেরিকা চলে আয়। আর তোর সাথে যেরকম ঘটনাগুলো ঘটছে এতে তুই ডিপ্রেশনে চলে যেতে পারিস। আর আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই প্লিজ না করিস না। আচ্ছা, কিন্তু ওখানে আমি গিয়ে কি করব? ওখানে আমার মামাতো বোনের অফিস রয়েছে, তুই চাইলে সেখানে চাকরি করতে পারিস। ঠিক আছে। তুই একটু অপেক্ষা কর, আমি তার সাথে কথা বলে নেই। আচ্ছা, এত অবহেলা আর সহ্য করতে পারছি না। অবহেলা করতো তাও ঠিক আছে, তবে আমার কারণে আজকে আমার মা বাবাকে নিয়ে গাল শুনতে হচ্ছে। হয়তোবা আমার বাচ্চাকেও সে আমার মতোই ঘৃণা করবে। তাই আমি চাচ্ছি না যে আমার কারণে কেউ কষ্ট পাক। তাই থাকবো না আর এখানে। দোষ যতই আমার রয়েছে ঠিক ততটা দোষ তারও রয়েছে। সেদিন যদি সে আমাকে আজকের মতো আটকাতো তাহলে তো আর কিছুই হতো না। প্রিয়া ফোন দিয়েছে। কি বলল? কাল রাত 10টায় ফ্লাইট, রেডি থাকিস। থ্যাঙ্কস। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। কষ্ট লাগছে, অনেক কষ্ট। কি যে করি কিছুই মাথায় আসছে না। ছবিতে দেখেছি সিগারেট খেলে নাকি কষ্ট কমে। দেখি একবার ট্রাই করে। সোজা দোকানে গিয়ে 2 প্যাকেট ব্যানসন নিয়ে এলাম। একটা সিগারেট হাতে নিলাম। ছাদের মাঝখানে বসে আছি। একদম রোদ আমার গায়ে এসে পড়েছে। গরম লাগছে প্রচুর।
তবে এখন আর এই গরম কিছুই মনে হচ্ছে না। সিগারেটটা ধরালাম। সিগারেট ধরাতে একটা কথা মনে পড়ে গেল। ক্লাস 10-এ থাকতে একবার সিগারেট খাচ্ছিলাম, সে সময় রুহি দেখে ফেলে। আর সেদিন সে কি কান্না করেছিল বলে বোঝাতে পারবো না। আর আমাকে দিয়ে বলিয়ে নিয়েছিল যেন আর সিগারেট না খায়। তারপর থেকে আর সিগারেটে হাত দিইনি, কিন্তু আজ তা করতে হচ্ছে। ওর জন্য ছেড়েছিলাম, আজ ওর জন্যই কাছে টেনে নিলাম। কি আর করার, এটাই নিয়তি। আমি বসে বসে সিগারেট খাচ্ছি, আর ঠিক সে সময় রুহি ছাদে এলো কাপড় মেলে দিতে। রুহি আমার হাতে সিগারেট দেখেও কিছু বলল না। যে মেয়ে আমার হাতে সিগারেট দেখে কেঁদে দিত, আর সেই মেয়ে আমাকে সিগারেট খেতে দেখেও কিছু বলল না। উফ, কার কাছে কি আশা করছি আমি, যে কিনা এখন আমাকে দু চোখে সহ্য করতে পারে না। দুপুরে না খেয়ে শুধু সিগারেট থামতে থাকলাম। বিকেলবেলা চোখটা একটু লেগে এলো, তাই ছাদে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের রিংটোনের শব্দে। রানা ফোন দিয়েছে। কিছু বলবি? সব কিছু প্যাক করেছিস কিনা তাই জানতে কল দিলাম। না, কাল সকালে করে নিব। ঠিক আছে, ভালো থাক। রানা তো বলে দিল ভালো থাকতে, কিন্তু চাইলে কি আর ভালো থাকা যায়? এখন রাত 10টা বাজে। সাইডে তাকিয়ে দেখি আরও একটা প্যাকেট সিগারেট রয়েছে। কি আর করব, আমি নিচে গিয়ে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, সাথে রুহির কয়েকটা ছবি। মনে পড়লে না হয় এক পলক ছবিগুলো দেখব। রুহি রুমে শুয়ে আছে। ঘুমিয়েছি কিনা তা ঠিকভাবে বলতে পারবো না। আমি আবার ছাদে গেলাম, শুরু করে দিলাম সিগারেট খাওয়া। সারা রাত সিগারেট খেলাম, তারপরেও কষ্টটা এক ফোঁটা কমলো না। মনের জ্বালা কি আর সিগারেটে মেটাতে পারে? অনেক সিগারেট খাওয়ার ফলে শরীর থেকে বাজে গন্ধ আসছে। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে ভালো করে সাবান শ্যাম্পু মেখে গোসল করলাম। ব্রাশ করার পরেও মুখ থেকে হালকা সিগারেটের গন্ধ বের হচ্ছিল, তাই মাউথওয়াশ দিয়ে ভালো করে কুলি করলাম। 2 দিন আগেই সেভ করেছি, তাই আর সেভ করলাম না। হাজার হলেও আমেরিকা যাব, ভালোভাবে না গেলে কি আর হয়? রুহি এখনও ঘুমিয়ে আছে। আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। বের হবার আগে রুহির কপালে ছোট করে একটা ভালোবাসার স্পর্শ করে দিলাম। নিচে নেমে আম্মুর সাথে দেখা। এই রকম সাজুগুজু আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? এখন তো আমি বিয়ে করেছি, চাকরি না করলে কি বিয়ে হবে? তাই চাকরি করতে যাচ্ছি। নিজেদের কোম্পানি থাকতে অন্যের জায়গায় চাকরি করার কি দরকার? আমি একবার আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার চোখে পানি চলে এসেছে। যে জায়গায় যাচ্ছি জানি না কবে এখানে আসা হবে। আম্মু, আমি যদি কোনোদিন ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আমি বাসা থেকে চলে এলাম। আম্মু অনেক অবাক হয়েছে, কারণ যে ছেলে কোনোদিন নিজের দোষ স্বীকার করে না, আজ সে ছেলেই ক্ষমা চাচ্ছে। আমি রানাকে কল দিলাম। কই তুই? দাঁড়া, আসছি। আমি একটু দাঁড়িয়ে থাকলাম। একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িতে প্রিয়া আর রানা দুজনেই ছিল। আমার এয়ারপোর্ট পৌঁছালাম। প্লেনে উঠে অপেক্ষা করতে লাগলাম। আর মাত্র 5 মিনিট, এরপর প্লেনে উঠে যাবে আকাশে, চলে যাব বহু দূরে। এ কথা ভেবে চোখ থেকে দুফোঁটো জল গড়িয়ে পড়ল। চলে এলাম আমেরিকা। আজকে রেস্ট নিলাম, কাল নাকি অফিসে জয়েন করতে হবে। সকালবেলা রেডি হয়ে অফিসে গেলাম 3 জনে। ব্যাপারটা অন্যরকম লাগলো আমার কাছে, কারণ আমি বসের সেক্রেটারি হিসেবে নিয়োগ হলাম, আর ওরা 2 জন সাধারণ কর্মচারী হিসাবে। যাই হোক, বসের কাছে যাই। মে কাম স্যার? ইয়েস, কামিং। ম্যাডামকে দেখে তো আমি অবাক, কারণ ম্যাডামটা ছিল। ভেতরে ঢুকে দেখলাম যে আমার আব্বু রয়েছে সেখানে। আব্বু হয়তো আমাকে দেখতে পায়নি, তাই আমি তানজিলাকে বললাম যে আমাকে এখনই বাথরুমে যেতে হবে। আমি সেখান থেকে চলে আসলাম, খুব ক্লান্ত লাগছে, তাই একটু মুখ হাত ধুতে ওয়াশরুমে ঢুকলাম। মুখ হাত ধোয়ার পরে অফিসে হাঁটাহাঁটি করছিলাম। ঠিক সেই সময় আমার নজর গেল একটা বাচ্চা মেয়ের উপর। দেখতে এত কিউট, কি আর বলবো। শান্ত হয়ে বসে আছে। সাধারণত এই বয়সের বাচ্চারা এরকম হয়ে থাকে না। বাচ্চাটা চকলেট খাচ্ছে আর চারদিকে তাকাচ্ছে। আমি গিয়ে বাচ্চাটার পাশে বসলাম। হাই কিউটি। আসসালামু আলাইকুম। আমি তো অবাক, এই বয়স থেকেই সালাম দিতে শিখে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানেন না কারোর সাথে কথা বলতে গেলে প্রথমে সালাম দিতে হয়? সরি, ভুল হয়ে গেছে।
ঠিক আছে, আম্মু বলেছে কেউ যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে। হাউ সুইট নেম। এখানে কার সাথে এসেছো? আম্মুর সাথে। আপনি কার সাথে এসেছেন? বন্ধুর সাথে। ওর চকলেট শেষ হয়ে গেছে। তুমি চকলেট খেতে খুব পছন্দ করো? হ্যাঁ, আমার চকলেট খেতে খুব ভালো লাগে। আমার কাছে কয়েকটা চকলেট ছিল, সেগুলো তাকে দিলাম। এই নাও তোমার চকলেট। না, নিব না। কেন নিবে না? আম্মু বারণ করেছে অপরিচিত কারো কাছে কিছু না নিতে। কিন্তু এখন তো তোমার বন্ধু হয়ে গেছে। কিভাবে হলাম? এখনো তো আপনার নাম জানি না। আমার নাম রাকিব। এবার চকলেট নাও, খেতে দারুণ। আপনিও চকলেট খান? হ্যাঁ, প্রচুর চকলেট খায়। সত্যি? হ্যাঁ, এবার নাও। রিদি আমার কাছ থেকে চকলেট নিল। আমি বাচ্চার সাথে অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছি। কি যে আছে এই বাচ্চা মেয়েটার মধ্যে, মনে হচ্ছে ওর সাথে আমার কত দিনের সম্পর্ক। কিন্তু আজকেই বাচ্চাটাকে প্রথম দেখলাম। রিদির সাথে কথা বলতে বলতে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে কিছুই টেরই পেলাম না। রিদি হয়তো ক্লান্ত হয়ে গেছে। আমি ঘুম যাব। আচ্ছা এসো, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। রিদি এক কথায় রাজি হয়ে গেল। রিদি আমার বুকে মাথা রাখলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আজকে মনে হচ্ছে বুকটা একটু ভরা ভরা লাগছে। মনের মধ্যে এক অজানা ভালো লাগা কাজ করছে। অফিসের সবাই আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? আসলে স্যার, রিদি মামনি বস, আর ওর আম্মু ছাড়া কারো কাছে যায় না। কথা কম বলে, কিন্তু আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, আর এখন তো আপনার বুকে ঘুমাচ্ছে। সেরকম কিছু না, আপনারা কাজে মনোযোগ দেন। একটু পর তানজিলা এলো। তুমি ঠিক আছো তো? আর এই বাচ্চাটাকে? হ্যাঁ ঠিক আছে, বাচ্চাটা অফিসের কারো হবে। এখন চলো যাই, হোটেলে গিয়ে রেস্ট নেই। আমি রিদিকে পিয়নের কাছে দিয়ে চলে আসলাম। হোটেলে গিয়ে সবাই ফ্রেশ হলাম। আমি একটু ঘুমেলাম। অন্যদিকে কি হয়েছে আম্মু? এখনো কেন ঘুমাচ্ছ? ক্লান্ত লাগছিল তাই। কি করেছো যে ক্লান্ত হয়ে গেছো? একজন আঙ্কেলের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছি। জানো আম্মু, আঙ্কেলটা খুব ভালো। এখন বাসায় চলো, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমার ঘুম ভাঙলো, কিন্তু বুঝতে পারছি না এটা সকাল না বিকাল। আমার প্রায় এমন হয়। ফোনটা হাতে নিয়ে বুঝতে পারলাম এটা বিকাল। আমি ফ্রেশ হলাম। একটু পর সবাই একসাথে হলাম। সবার কথা আজ অনেক দিন পর দেশে ফিরেছে, তাই ঘুরতে যাবে। সবাই মিলে ঘুরতে বের হলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভাবলাম একটু পার্কে যাই, কিন্তু রানা এবং প্রিয়ানাকে একটু শপিংয়ে যাবে। কি আর করার, আমরাই গেলাম। সন্ধ্যার সময় আবার পার্কে বসে থাকতে অনেক মজা লাগে। পার্কে গিয়ে বসলাম। একটু পর যখন চলে আসবো তখন কি যেন পেছন থেকে আমার হাত ধরে টান দিল। পেছনে ঘুরতেই দেখি এটা রিদি। আরে কিউটি, তুমি এখানে? হ্যাঁ, আম্মুর সাথে ঘুরতে এসেছি। একটু পেছনে তার আম্মু দাঁড়িয়েছিল। আমি পেছনে তাকাতে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রিদির আম্মু আর কেউ না, আমার রুহি। রুহিকে আজ এতদিন পর দেখবো সেটা কখনো ভাবিনি। রুহি তুমি এখানে? রুহি কোনো কথা বলছে না, একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওর চোখ দিয়ে অঝরে রয়েই যাচ্ছে। হলো, হোটেলে যেতে হবে তো, তাড়াতাড়ি চলো। আমার কাছে এসে বিয়ে করে নিয়েছো তাহলে? আর হ্যাঁ, তোমার ছেলেটাও খুব সুন্দর। ভালো থেকো তুমি। এ কথাটুকু বলে রুহি রিদিকে কোলে করে নিয়ে চলে গেল। তানজিলার কোলে তখন রানার ছেলে আয়ান ছিল। রুহি হয়তো ভেবেছে যে আমি বিয়ে করে নিয়েছি, কিন্তু ও কি জানে ওকে ছাড়া আমি আর কাউকে নিয়ে ভাবতে পারি না। আমার পুরো হৃদয় জুড়ে তার নাম লেখা রয়েছে। সেটা কি ও জানে? না, ও কিছুই জানে না। সারা জীবন শুধু আমাকে ভুল বুঝে গেল। শুধুমাত্র ভুল বোঝার কারণে আজ আমার জীবনটা উলটপালট হয়ে গেছে। আমাকে একবার জিজ্ঞাসা করলে কি তার খুব ক্ষতি হয়ে যেত? আর রিদি তাহলে আমারই সন্তান। তার কারণে হয়তো ওর সাথে আমার মিল। হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কাল সকালবেলায় আমাকে আমার বাসায় যেতে হবে। যাব আর রুহিকে সব কিছু বলে দিব। এভাবে খুশি লাগছে। কালকে সবার সাথে দেখা করতে পারবো। কাল সবাইকে সারপ্রাইজ দিতে হবে। সকালবেলা সব কাজ সেরে বেলা 8টার দিকে আমরা চিরছেনা
বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে পৌঁছালাম। ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু এখানে এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। বাড়িটা ফুল দিয়ে সাজানো রয়েছে, আর গেটে বড় বড় লেখা রিফাত WDS রুহি। এটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। না, এটা হতে পারে না। আমার রুহি আমার সাথে এমন করতে পারে না। যে করেই হোক এই বিয়ে আমাকে আটকাতেই হবে। আমি তাড়াতাড়ি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে প্রথমে আম্মুর সাথে দেখা। আম্মু আমাকে দেখে কেঁদে দিয়ে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলি বাবা? আমার কথা বাদ দাও, আগে বলো এসব কি হচ্ছে, আর রুহি কোথায়? রুহিকে উপরে সাজাচ্ছে। আমি তাড়াতাড়ি উপরে গেলাম। গিয়ে দেখি রুহির ঘরে ওকে সাজাচ্ছে। আমি সে ঘরে ঢুকে গেলাম। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেছে। দয়া করে রুহি ছাড়া সবাই বাইরে যান। সবাই চলে গেল। এখানে কেন এসেছিস? তোমার ভুল ভাঙতে। আর কি ভুল ভাঙাবি রে তুই? আসলে তুমি গতকাল যা দেখেছো তা ঠিক ছিল না। পাগল পেয়েছিস তাই না? না, যা সত্যি তাই বলছি। চুপ কর। আমি কি দেখেছি আর কি দেখিনি সেটা আমার ব্যাপার। আর দয়া করে আজ কোনো ঝামেলা করিস না। আজ আমার বিয়ে, সেটা নিশ্চয়ই জানিস। জানি, তবে দয়া করে তুমি এই বিয়ে করো না। কেন করবো না শুনি? কারণ তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। আমি শুধু তোর, এ কথা তুই কেমন করে বললি? এতদিন কই ছিলি তুই? আমার মেয়েটা তার জন্মের পর থেকে তার বাবার আদর পায়নি। বাবা কি জিনিস সেটাও বুঝতেই পারেনি। যখন ওকে নিয়ে ঘুরতে যেতাম তখন ও অন্যের বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। আমাকে জিজ্ঞেস করতে করতে ও এখন ক্লান্ত হয়ে গেছে যে কখন ওর বাবা ওর কাছে আসবে। তখন কই ছিলি তুই যখন তোর প্রয়োজন ছিল আমাদের? এখন সব দোষ আমাকে দিচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কতটা অবহেলা করেছো? আমার পরিবার আমাকে কতটা অবহেলা করেছে? যে কারণে তোমাকে এত অবহেলা করেছো, সেখানে তো তোমারও দোষ ছিল। কেন সেদিন তুমি আমাকে আটকালে না? হয়েছে তোর কথা, এখন তুই যাই এখান থেকে। দয়া করে এই বিয়েটা তুমি করো না। আমি তোমার পায়ে পড়ছি। তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি এই বিয়ে করো না। পা ছাড় আমার। আগে বলো তুমি এই বিয়ে করবে না? যদি তুই আমার পা না ছাড়িস তাহলে আজকেই আমি এই মুহূর্তে আত্মহত্যা করতে বাধ্য হব। এই কথা মুখ দিয়ে কোনোদিন বের করবে না। রুহি আমাকে ছাড়িয়ে নিয়ে। ঠাস! বেয়াদব কোথাকার! নিজের বউ বাচ্চা থাকতেও অন্যের বউকে জড়িয়ে ধরিস, লজ্জা করে না তোর? আমার বউ বলতে তুমি, আর বাচ্চা বলতে রিদি। তাছাড়া আর কেউ নেই। তাহলে সেদিন পার্কে কি আমি ভুল দেখেছিলাম নাকি? ভুল দেখিনি, তবে যা ভেবেছ তা ভুল ছিল। মেয়েটা ছিল আমার বস, আর বাচ্চাটা ছিল রানার। হয়েছে আর কিছু? মানে তুমি বিশ্বাস করছো না? না, করছি না। আমি কিছু বলতে যাব ঠিক তখনই পার্লারের মেয়েগুলো এসে বলল যে বিয়ের সময় হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি সাজতে হবে, যার জন্য আমাকে বাইরে যেতে বলেছে। রুহি, তুমি একটা কথা মনে রেখো, যে সময় তোমার বিয়ে হয়ে যাবে সে সময় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। এই বলে আমি ঘর থেকে বের হয়ে আসলাম। আমি ওই ঘর থেকে বের হয়ে আমার ঘরের দিকে গেলাম। ঘরে ঢুকে দেখলাম সব কিছু আগের মতোই আছে, সব কিছু গোছানো রয়েছে। বিছনায় একটু বসলাম, একটু শুয়ে থাকলাম। কতগুলো বছর পর আজ আমার ঘরে শুয়ে আছি। পাশে যদি রুহি থাকতো তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আফসোস, আজ থেকে সে অন্য কারো হয়ে যাবে। আমি এটা কিছুতেই মানতে পারবো না। হয়তোবা আজকেই আমার শেষ দিন। যদি নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হতে দেখি, তাহলে আমি বেঁচে থেকে আর কি করব? আগে যখন শুনতাম কেউ প্রেমে ব্যর্থ হয়েছে, আত্মহত্যা করেছে, তখন ভাবতাম এটা আবার কি ব্যাপার যে আত্মহত্যা করতে হবে। কিন্তু আজ আমি শুধু ব্যর্থ হইনি, বরং আমার ভালোবাসার মানুষ, এমনকি আমার বিয়ে করা বউ আমাকে ছেড়ে চলে যাবে। আমি আজ বুঝতে পারছি না কেন কেউ আত্মহত্যা করে। যদিও বা এটা ঠিক না, তবে রুহিকে ছাড়া বেঁচে থেকে কি করব? এতগুলো বছর অপেক্ষা করলাম, যদি সব কিছু ঠিক হয়ে যায় তবে হয়তো আমার ভাগ্য সুখ নেই। একটু পর আম্মু এলো। কি হয়েছে তোর? কিছু না। তাহলে তোর মুখ কেন কালো হয়ে আছে?
আমি আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আম্মু যে করেই হোক বিয়েটা আটকাও। আম্মু, আমি যে ওকে ছাড়া বাঁচবো না। আম্মু দয়া করে কিছু একটা করো, বিয়েটাকে আটকাও। এখন আর এ বিয়ে আটকানো সম্ভব না। তোর বাবা এ বিয়ে ঠিক করে ফেলেছে। রুহি এতদিন বিয়ে করতে নারাজ ছিল, কিন্তু গতকাল সে নিজেই বলে সে বিয়ে করতে চায়। তুই সব কিছু ভুলে নতুন করে শুরু করার চেষ্টা কর। রিদিকে একটু ডেকে আনো। আম্মু রিদিকে ডাকতে গেল। আম্মু তো বললো সব কিছু নতুন করে শুরু করতে। সব কি এত সহজ? আর এই বিয়েতে যদি রুহি রাজি থাকে তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা, রুহির বিয়ের পর রিদির কি হবে? আম্মু রিদিকে নিয়ে এলো। আম্মু, রুহির বিয়ের পর রিদির কি হবে? ওরা রিধিকে নিয়ে যাবে বলেছে। আমার আর তাহলে কোনো চিন্তা নেই। আমি রিদির সাথে খেলতে লাগলাম। দেখতে দেখতে বিয়ের সময় হয়ে এলো। অনেক মানুষ এসেছে। বরের গাড়ি এসে গেছে। বাচ্চারা হইচই করছে। আজ সবার জন্য কতই না আনন্দের দিন। আমার রুহিকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে। রুহিকে কাজী সাহেব কবুল বলতে বলছে। রুহি আমার দিকে তাকালো। আমি বুঝে গেছি ও এখনও কবুল বলে দিবে। তাই রীতিকে একটু আদর করে নিলাম। আমার চোখে পানি জমে গেছে। তারপরও রুহির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বাসার গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। রাস্তা পার হব ঠিক তখনই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে, যার ফলে বিকট একটা আওয়াজ হয়। মিনিটেই মানুষ ভিড় জমে গেছে। আমার চোখ বুজে আসছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। সব কিছু আবছা দেখছি। আবছা আলোয় দেখলাম যে রুহি আমার দিকে দৌড়ে আসছে। হয়তো দেখতে আসছে বেঁচে আছি নাকি মরে গেছি। আমার চোখ বন্ধ হয়ে গেল। আর কিছুই দেখতে পাচ্ছি না, নড়াছড়াও করতে পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি কে যেন আমার মাথাটা তার কোলে নিয়ে আছে। এরপর আমার কিছুই বুঝতে পারছি না। এখন আর আমার ভেতরে আর কিছু অনুভব করতে পারছি না। হয়তো এই যাত্রায় আর বাঁচতে পারবো না। এখন আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যদি আরেকবার বাঁচার সুযোগ পাই তাহলে আর কোনো দিন মরার নাম নিব না। এখন হয়তো আমি আর মৃত্যুর একদম সামনাসামনি রয়েছি। সবাই আমাকে ধরাধরি করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম আর হয়তো বাঁচতে পারবো না, কিন্তু না, আল্লাহ তাআলা আমার জীবন ভিক্ষা দিল। হঠাৎ আমার জ্ঞান ফিরে এলো। আমি চোখ খুললাম। চারিদিকে তাকিয়ে দেখলাম মাথার উপরে একটা ফ্যান ঘুরছে। বিছানার পাশে কয়েকটা মেশিন রয়েছে। তার মানে এখন আমি হাসপাতালে আছি। হঠাৎ কে যেন কেবিনে প্রবেশ করলো। তাকিয়ে দেখলাম আম্মু। বাবা, তোর জ্ঞান ফিরেছে? হুম। দাঁড়া, সবাইকে খবর দিই। আম্মু সবাইকে খবর দিতে গেল। হঠাৎ কেবিনে ডাক্তার এলো। এখন কেমন লাগছে আপনার? ভালো। মানতে হবে আপনার ভাগ্য অনেক ভালো। কেন ডক্টর? কারণ আপনাকে যে সময় হসপিটালে আনা হয়েছিল আর আপনার যা অবস্থা হয়েছিল তাতে আপনার বাঁচা প্রায় অসম্ভব ছিল। সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আপনি রেস্ট নিন। ডাক্তার চলে গেল। একা একা শুয়ে আছি। শরীরে এখনও প্রচণ্ড ব্যথা করছে, বিশেষ করে হাত আর পায়ে। শরীর তো নড়াচড়া করতে পারছি না। তাই ফ্যানের দিকে চুপচাপ তাকিয়ে আছি আর ভাবছি হয়তো রুহির বিয়ে হয়ে গেছে। খুব সুখে আছে হয়তো। থাকবে বা না কেন, কমপক্ষে আমার মতো বিশ্বাসঘাতকের সাথে তো নেই। আমার চিন্তা হচ্ছে রিদিকে নিয়ে। কেমন আছে আমার মেয়েটা? হয়তো সেও ভালো আছে। ভালো থাক না ভালোবাসার মানুষগুলো। একটু পর কেবিনে আমার আত্মীয় স্বজনের ভিড় লেগে গেল। সবাই অনেক খুশি হয়েছে আমাকে বেঁচে থাকতে দেখে। আমার ভালো লাগছে সবার সাথে দেখা করে। আস্তে আস্তে সবাই চলে গেল। একটু পর রানা এলো। যাক, এতদিন পর হাত ছেড়ে বাঁচলাম। তা কেমন আছিস দোস্ত? দেখতেই তো পাচ্ছিস আছি কোনো রকম। কিন্তু এতদিন মানে? তুই গত 17 দিন ধরে অজ্ঞান রয়েছিস। কেন, তুই জানিস না? ওমা, বলিস কি? এতদিন ধরে আমি সেন্সলেস রয়েছি? রানার সাথে টুকিটাকে কথার ভেতরে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, রুহির বিয়ে হয়ে গেছে তাই না রে? রুহির বিয়ে হয়ে? থাক, আর বলতে হবে না। ও সুখে থাক, এটাই আমি চাই। রানা আবার কি যেন বলতে চাচ্ছিল আর তখনই রুহি এলো।
রুহি রানাকে একটু বাইরে যেতে বলল। না রানা, তুই কোথাও যাবি না। এমনিতেও আমার একটু কাজ আছে, তোরা থাক, আমি পরে আসছি। রানা চলে গেল। রুহি আমার কাছে এসে বসলো। এখন কেমন লাগছে তোমার? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি করতে এখানে এসেছো? দেখতে এসেছো কিভাবে বেঁচে গেলাম? তুমি যা ভাবছো তা নয়, আমি সত্যি তোমায় অনেক ভালোবাসি। ছাড়ো আমাকে। তোর লজ্জা করে না নিজের স্বামী রেখে অন্য পুরুষকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে? এভাবে আরও অপমান করার পর রুহি কাঁদতে কাঁদতে কেবিনের বাইরে চলে গেল। আমি কি ভুল করলাম, না ঠিকই করেছি? একটু পরে রিদি আব্বু আব্বু করতে করতে কেবিনে এলো আর এসে আমাকে জড়িয়ে ধরল। আব্বু, তুমি এতদিন আমার সাথে কথা বলনি কেন? আমি ভাবছি রিদি কেমন করে জানলো আমি ওর আব্বু। যেভাবেই জানুক, আমার মেয়ে আমাকে আব্বু বলে ডেকেছে। এই তো মামনি, আজ থেকে রোজ কথা বলবো। আমার শরীর ব্যথা থাকলেও রিদিকে কেন যেন জড়িয়ে ধরতে সক্ষম হলাম। আজ আমার মেয়ে আমাকে প্রথম আব্বু বলে ডাকছে। খুশিতে চোখে পানি জমা হয়ে গেল। আমি শুয়ে আছি আর রিদি আমার বুকে শুয়ে আছে। রিদির সাথে নানা ব্যাপারে কথা বলছি। মামনি, তোমার নতুন আব্বু তোমায় কেমন ভালোবাসে? নতুন আব্বু মানে? তুমিই তো আমার আব্বু। তোমার আম্মু যাকে আবার বিয়ে করেছে সে হচ্ছে তোমার নতুন আব্বু। কিন্তু আম্মু তো কাউকে বিয়ে করেনি। আমি তো ওর কথা শুনে অবাক। রুহি বিয়ে করেনি? জানো আব্বু, তুমি যখন থেকে অসুস্থ হয়েছো তখন থেকে রোজ দিনরাত আম্মু এখানে থাকতো, তোমার সেবা করতো। একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করি যে তুমি আঙ্কেলটার এত সেবা কেন করছো? তখন আম্মু বলে যে তুমিই আমার আব্বু। তাহলে আমি কত বড় ভুল করে ফেললাম। ছি, আমার উচিত রানার পুরো কথা শোনা। ধুর, খামাখা রুহিকে এত কথা শুনিয়ে দিলাম। এখন কি রুহি আমাকে ক্ষমা করবে? আমি হাসপাতালে আরও 7 দিন থাকলাম, তারপর আমাকে রিলিজ দিল। এই 7 দিনে অনেকেই আমার সাথে দেখা করতে আসলেও রুহি আসেনি। আজকে বাসায় যাচ্ছি, তাও রুহি আসেনি। বাসায় পৌঁছলাম, আমাকে আমার ঘরে রাখা হলো। আমি শুয়ে আছি আর ভাবছি রুহিকে তো কোথাও দেখলাম না। হাসপাতাল থেকে রিলিজ দিলেও আমি পুরোপুরি সুস্থ হইনি। এভাবে কয়েকদিন চলে গেল। রাতের বেলায় শুয়ে আছি আর তখনই রুহি ঘরে খাবার নিয়ে প্রবেশ করলো। সরি, আমি আসতে চাইনি, তবে আম্মু বিজি আছে তাই খাবারটা নিয়ে এলাম। আমার হাতে ব্যথা, একটু খাইয়ে দিলে ভালো হতো। রুহি কোনো কথা না বলে হাত ধুয়ে এসে খাইয়ে দিতে লাগলো। আজ অনেক দিন তার তৃপ্তি করে খাচ্ছি। খাওয়ার শেষে রুহি তাড়াতাড়ি চলে গেল। কোনো কাজ ছাড়া রুহি আমার সামনে আসে না। তাই ভাবলাম যে করেই হোক রুহির রাগ ভাঙাতেই হবে। আমার পুরোপুরি সুস্থ হতে 2 মাস সময় লাগলো। রাতে আমি আর রিদি খেলছিলাম, তখন রিদিকে বললাম যাতে ওর আম্মুকে এখানে পাঠায় আর রিদিকে ওর দাদির কাছে যেতে বললাম। যা বাবা তাই কাজ। রিদি রুহিকে এখানে পাঠালো। বলো, কি বলবে? আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কি হলো, দরজা কেন বন্ধ করছো? আমি ধীরে ধীরে রুহির দিকে এগিয়ে গেলাম আর ওকে জড়িয়ে ধরলাম। এবার থাপ্পড় দেয়নি। কেন এমন করছো আমার সাথে? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? রুহি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও তোমাকে বড্ড ভালোবাসি। আমার ভুল হয়েছে তোমাকে না বিশ্বাস করে, আর আমি মানছি সেদিন আমারও দোষ ছিল। প্লিজ আমাকে আর দূরে সরিয়ে দিও না। আর কখনো এমন করবে না। আর কোনোদিন ছেড়ে যাবে না তো? এই জীবন থাকতে না। এই শোনো না, অনেক দিন থেকে তোমার আদর করিনি, আজ করব। তারপর আমি রুহিকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? লজ্জা লাগে না? যান যান, ভাগেন। এখন লাইট অফ করে দিয়েছি, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছু তো লুকাতে দেন।